প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আজকে আমরা আলোচনা করব সাক্ষ্য আইনের 74 ধারা থেকে 114 ধারা পর্যন্ত। যারা ক্লাস করছেন তাদেরকে ধন্যবাদ। আর যারা ক্লাস করছেন না তাদের জন্য একটি ঘোষণা যে এই সাক্ষ্য আইনের এই যে ক্লাসগুলো এইভাবে আর রিপিট হবে না। মানে পরীক্ষা দ্রুত হোক আর ডিলে হোক, এইভাবে আর ফুল ক্লাস আর রিপিট হবে না এই ব্যাচের জন্য। আর র্যাপিড রিভিশন অ্যান্ড মডেল টেস্ট ব্যাচে সবাই সুযোগ পাবে অংশগ্রহণের। কিন্তু এই যে অনেকে ক্লাস করছেন না, ক্লাস না করার কারণ হিসেবে যেটা মনে করছি যে এখন আপনাদের সার্কুলার আসেনি, কিন্তু সার্কুলার কিন্তু খুব দ্রুত চলে আসবে আশা করছি। হাইকোর্টের যে হাইকোর্ট পারমিশনের যে ভাইবা সেটা শেষ করে সেটা রেজাল্ট দেওয়ার সঙ্গে সঙ্গে হয়তো বা আপনাদের নোটিশ আসতে পারে, বলা যায় না এই সপ্তাহতেও আসতে পারে। অতএব আপনারা সিরিয়াস হন পড়াশোনাতে, ক্লাসে উপস্থিত হন। তাহলে আমরা আজকে পার্ট 5 আমার নোটের ধারা 74 থেকে 90 এরপরে আমরা আবার 101 থেকে 114 আলোচনা করব। প্রথমে আছে 74 ধারা, সরকারি দলিল, ইংরেজি পাবলিক ডকুমেন্ট। ইংরেজিতেও প্রশ্ন আসে আবার বাংলাতেও প্রশ্ন আসে, বলে পাবলিক ডকুমেন্ট কোনগুলো বা কোনগুলো নয়, বা সরকারি ডকুমেন্ট বা সরকারি দলিল কোনটি বা কোনটি নয়, এরকম। তাহলে আপনাদের কোনগুলো সরকারি দলিল কোনগুলো সরকারি দলিল নয় এটা সম্পর্কে একটা সম্যক ধারণা থাকতে হবে, একটা ক্লিয়ার সেন্স থাকতে হবে। 74 ধারাতে দুইটি উপধারা আছে। প্রথম উপধারায় বলছে যে সকল দলিল সার্বভৌম কর্তৃপক্ষের, সার্বভৌম কর্তৃপক্ষ বলতে কোনো দেশের, একটা দেশের চারটি কি থাকে, প্রধান উপাদান থাকে। একটা হচ্ছে ভূমি, নির্দিষ্ট ভূমি, তারপরে জনসংখ্যা, সরকার এবং সার্বভৌম কর্তৃপক্ষ। তার মধ্যে সার্বভৌম কর্তৃপক্ষ এটা চোখে দেখা যায় না, বাদ বাকিগুলো চোখে দেখা যায়। তো সার্বভৌম কর্তৃপক্ষ বলতে স্বীকৃতি, যেমন বাংলাদেশ যখন স্বাধীন হয় তখন বিভিন্ন দেশ এই বাংলাদেশকে স্বীকৃতি দিচ্ছে। বিদেশি অন্যান্য যে রাষ্ট্র আছে, স্বাধীন রাষ্ট্র, তাদের যে স্বীকৃতি, এটাই আসলে সার্বভৌম কর্তৃপক্ষের একটা নিদর্শন বা বৈশিষ্ট্য। সরকারি প্রতিষ্ঠানের বা ট্রাইব্যুনালের, মানে এখানে রাষ্ট্র এবং সরকার সম্পর্কিত বোঝা যাচ্ছে। বাংলাদেশ এবং কমনওয়েলথ কান্ট্রি যেগুলো আছে, বিদেশের আইন প্রণয়নকারী, বিচার বিভাগীয়, শাসন বিভাগীয় কোনো অফিসারের কার্য বা কার্যের লিপিবদ্ধ বিবরণ, এগুলো সবগুলোই কি সরকারি দলিলের অংশ হবে। বাংলাদেশের সর্বসাধারণের জন্য রক্ষিত ব্যক্তিগত দলিলের রেকর্ডও, যেমন কেউ যদি একজনের স্থাবর সম্পত্তি ক্রয় করে তাহলে কবলা দলিল তৈরি হয়। সে কবলা দলিলের মূলটা কে পায়? যিনি ক্রয় করলেন তার কাছে থাকে, ক্রেতা বা দলিল গ্রহীতা। আর এইটার একটা ভলিউম থাকে কোথায়? সাব রেজিস্ট্রি অফিসে বা রেজিস্ট্রারের কাছে জমা থাকে। তো রেজিস্ট্রারের কাছে ভলিউম আকারে, বড় সাইজের ভলিউম আকারে জমা থাকে, সেটাই হচ্ছে সরকারি দলিল। কিন্তু মূল যে বিক্রয় কবলা সেটা কিন্তু ব্যক্তিগত দলিল বা বেসরকারি দলিল বা প্রাইভেট ডকুমেন্ট। তাহলে যেটা রেকর্ড আকারে জমা থাকছে, ভবিষ্যতে সেটার সার্টিফাইড কপি তোলা যেতে পারে, সেগুলো হচ্ছে সরকারি দলিল। কিন্তু যে মূল দলিলটা দিয়ে দেওয়া হলো কোনো ব্যক্তিকে, তার ব্যক্তিগত কাজে ব্যবহার করবেন, সেটা কিন্তু বেসরকারি দলিল। এবং সরকারি কোন দলিল কোনগুলো, বেসরকারি দলিল কোনগুলো, এগুলো বোঝার জন্য এই 74 এবং 75 ধারায় নিচে কিন্তু এমসিকিউ প্রশ্ন আছে বেশ কয়েকটি, সেখানে বেশ কিছু উদাহরণ আসছে। এবং আমি সাজেশন যে করছি, এই সাজেশনের কিছু সংক্ষিপ্ত আলোচনাও থাকবে, মানে একটা শর্ট নোটও করে দেব সাজেশনের সাথে। এবং তার মধ্যে সরকারি দলিল এবং বেসরকারি দলিলের বেশ কিছু উদাহরণও থাকবে, মানে লিস্ট আকারে আমি দিয়ে দেব, যেন আপনাদের হেল্প হয়। তার মানে এই নোটটা পূর্ণাঙ্গ একটা নোট, এবং এই নোটের যেই জায়গায় কিছুটা লিমিটেশন আছে, যেমন এখানে সরকারি দলিল এবং বেসরকারি দলিলের একটা যদি তালিকা দিয়ে দিতে পারতাম তাহলে নোটটা আরো ইমপ্রুভ হতো। এটা নেক্সট যে ব্যাচ আসবে বা পরবর্তী যে পরীক্ষা, তাদের জন্য অবশ্যই আমি, মানে আপনাদের পরে যে পরীক্ষাটা হবে সেটার জন্য এই নোটটা আরো পরিবর্তন হবে, হয়তো বা বই আকারে বাজারেও আসতে পারে, তখন এখানে আরো ইমপ্রুভ করা হবে। তবে আপনাদের জন্য যেখানে যেখানে লিমিটেশন বা
ল্যাকিংস আছে সেই জায়গাটা আমি আরেকটা ছোট নোট দিয়ে, যেটাতে সাজেশন থাকবে এবং নোটের অনেক কিছু কমিয়ে দেওয়া হবে শেষ সময়ের প্রস্তুতি হিসাবে, র্যাপিড রিভিশন এবং মডেল টেস্ট বলে যে নোটটা আসবে সেটা আলাদা নোটও দিব এবং ব্যাচও সেটা থাকবে। 75, বেসরকারি দলিল বলা হচ্ছে যেগুলো সরকারি দলিল না সেগুলোই বেসরকারি দলিল। 75 ধারায় এই ছাড়া অন্য কিছু বলা নাই। তাহলে দুই জায়গায় আমি একটা তালিকা দেওয়ার চেষ্টা করব। 76, সরকারি দলের জাবেদা নকল বা সার্টিফাইড কপি। সার্টিফাইড কপিকে জাবেদা নকল বা জবেদা নকল বা সত্যায়িত কপি বা প্রত্যায়িত কপি বিভিন্ন নাম আছে। অফ পাবলিক ডকুমেন্ট, দলিলের জিম্মাদার কর্তৃক যে দলিল যার কাছে থাকার কথা সরকারি দলিল, সেই কর্তৃপক্ষ যদি সেটা কি দেয়, কপি দেয় এবং লিখে দেয় যে এটা হচ্ছে সঠিক অনুলিপি বা ট্রু কপি, তাহলে সেটা কি হবে? সত্যায়িত বা জাবেদা কপি। অফিসের তারিখ সহ 5টি স্বাক্ষর থাকে কিন্তু, হ্যাঁ, উপরে দেখবেন যে 5টি তারিখ থাকে। যে তারিখে দরখাস্ত করা হয় নকলের জন্য সেই তারিখ এবং প্রসেস সহ 5টি তারিখ থাকে। যে কোনো সার্টিফাইড দলিলের যে কপি সেখানে কিন্তু 5টি তারিখ থাকে। আমার আশেপাশে মনে হয় আছে, আমি দেখানোর চেষ্টা করছি, যদি পাই একটু লাইনে থাকবেন আপনারা। তাহলে যারা কোর্টে যান তারা দেখবেন যে সার্টিফাইড কপিগুলো এই যে এই ধরনের সার্টিফাইড কপি হয়। এখানে কোর্ট ফি লাগানো থাকে পেছনের দিকে। হ্যাঁ, আর আমি যে তারিখের কথা বলছিলাম, দেখেন উপরে 5টি তারিখ দেওয়া আছে। আশা করি দেখা যাচ্ছে যতটুকু, লাল কালি দিয়ে এখানে 5টি তারিখ দেওয়া থাকবে। 5টি তারিখ না থাকলে মনে করবেন যে এইটা আহ, সঠিক হয়নি। 5টি তারিখ দেওয়া থাকতেই হবে। তো এটা হচ্ছে সরকারি দলিলের জাবেদা নকল দেওয়া যাবে। এখন কেউ যদি সরকারি দলিলের জাবেদা নকল দিতে না চায়, তখন আপনি তাকে বলতে পারবেন যে সাক্ষ্য আইনের 76 ধারা মতে সরকার আইনের জাবেদা নকল আমি পেতে পারি, এটা কেন দিবেন না? তাহলে স্বাক্ষর থাকবে, উপাধি সংযোজন ও সিলমোহর সবকিছুই থাকবে যেটা আছে এই দলিলে, যেটা আমি দেখালাম। এটা একটা মামলার রায়। 77, জাবেদা নকল পেশ করে বা দলিল প্রমাণ করা যেতে পারে। এখানে একটা মামলা, সিভিল মামলা হোক ক্রিমিনাল মামলা হোক, আমি একটা মামলার রায় তুলেছি, এটা জাবেদা নকল, এটা যদি আরেকটা মামলায় আমি দাখিল করি তাহলে সেটা আদালত গ্রহণ করবে। কারণ এইটা তো সঠিক এবং যে কর্তৃপক্ষের কাছে থাকা দরকার। মনে করেন কোর্টের আমি একটা রায় নিচ্ছি, তাহলে ওই কোর্ট আমাকে দিয়েছেন, ওই কোর্টের যিনি বিচারক আছে তার স্বাক্ষর আছে, তিনি ম্যাজিস্ট্রেট হতে পারেন বা জজ হতে পারেন। তো এটা সঠিক কপি হিসাবে আদালত গ্রহণ করবেন। আমরা দ্বিতীয় খণ্ড পড়ছি, দ্বিতীয় খণ্ডের বিষয় হচ্ছে কেমন সাক্ষ্য দিব আমরা। সেটা দালিলিক হতে পারে, মৌখিক হতে পারে। দালিলিক আবার দুই রকমের হতে পারে, সেটা হচ্ছে প্রাথমিক হতে পারে, মানে যেটা মূল সেটাই, অথবা মাধ্যমিক হতে পারে, মানে সেইটার জাবেদা কপি। তো 77 দ্বারায় জাবেদা কপিটা একটা মাধ্যমিক সাক্ষ্য, দলিলের একটা অনুলিপি। 78, অন্যান্য সরকারি দলিল প্রমাণ, সরকারি গেজেট বা মুদ্রিত পুস্তক বা জার্নাল ইত্যাদি দাখিলের মাধ্যমে। যদি অরিজিনাল গেজেট দেওয়া হয় সেটা তো প্রাথমিক দলিল হয়ে গেল। তো এভাবেও সরকারি দলিল প্রমাণ করা যেতে পারে গেজেট বা কোনো মুদ্রিত পুস্তক এর মাধ্যমে। 79, জাবেদা নকলের বিশুদ্ধতা সম্পর্কে অনুমান। একটা যে জাবেদা কপি আমার কাছে আছে, আমি দেখলাম এটা কি সঠিক না জাল ভাবে তৈরি করা হয়েছে, এইটা আদালত কি অনুমান করবে দেখার পরে? প্রিজাম্পশন অ্যাজ টু জেনুইননেস অফ সার্টিফাইড কপিস, আদালত এটাকে শ্যাল প্রিজম করবে, দিলেই আদালত ধরে নেবে যে এইটা একটা কি সঠিক খাঁটি, বা এটা জালভাবে করা হয়নি, সঠিক ভাবেই হয়েছে। আদালত দিলে এটা সহজে ধরে নেবেন। যদি দেখে মনে না হয়, দেখে হয়তো বা যে কাগজটা দেওয়া হয়েছে সেই কাগজটা নর্মাল যেমন সার্টিফাইড কপি হওয়ার কথা তেমন না হয়, যদি এই কপিগুলো সাধারণত একটু মোটা কাগজে অফসেট পেপারে হয়, তারপরে কোড ফি লাগানো থাকবে, প্রপার সাইন থাকবে, সিলমোহর থাকবে, সবকিছু যদি প্রপারলি থাকে, আদালত ধরে নেবেন যে এটা কি
জিনুইন বা আসল বা নকল নয় বা জাল নয়, যদি অপর পক্ষ দাবি করে যে এইটা নকল, তাহলে অপর পক্ষকে এটা প্রমাণ করতে হবে। আর যদি অপর পক্ষ দাবি না করে, তাহলে আদালত ধরে নেবেন এটা সঠিক, শ্যাল প্রিজুম করবেন। নির্দেশিত পদ্ধতিতে প্রণীত হলে, মানে যেভাবে সার্টিফাইড কপি প্রণীত হয় সেইভাবেই যদি প্রণীত হয়, তাহলে আদালত ধরে নেবে এটা সঠিক। আর যদি কোনো মানে তৈরিতে যদি সমস্যা থাকে, তাহলে আদালত ধরে নেবে দেন এটা সঠিক নাই। যথার্থ বলে আদালত অবশ্যই অনুমান করবেন। শহীদ ভাই প্রশ্ন করতে চাচ্ছেন, বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, বলেন। আচ্ছা, এখানে আদালত অরিজিনাল কপি মনে করে শ্যাল প্রিজিউম করবে, বাট মে প্রিজিউমের ক্ষেত্রে কি কোনো সম্ভাবনা আছে যদি অপোজিশন বলে যে এটা নকল বা এরকম কিছু? মে প্রিজিউম আর শ্যাল এখানে প্রিজিউমের ইস্যুটা একটু ক্লিয়ার করুন। এখানে আদালতকে যখন দেওয়া হবে, এটা নিয়ে আদালত কথা বলবে না, ধরে নেবে এটা সঠিক। অপরপক্ষ যদি বলে স্যার এটা ভুল, এটা ফেব্রিকেটেড, মানে তৈরি করা হয়েছে, মিথ্যা দলিল এটা, তাহলে যিনি দাবি করবেন তাকে প্রমাণ করতে হবে। যতক্ষণ অপরপক্ষ দাবি না করছে যে এটা ভুল, ততক্ষণ কিন্তু এটা শ্যাল প্রিজুম এক। শ্যাল প্রিজুম ইজ নট এ কনক্লুসিভ প্রুফ। মানে শ্যাল প্রিজুম কনক্লুসিভ প্রুফ না, মানে একটা দলিল দেওয়া হলে এটা নিয়ে কিন্তু জেরা করা যাবে, জেরাই এটার বিশুদ্ধতা নিয়ে কথা বলা যাবে। এবং যদি ডিরেক্ট জাল দাবি করে, যিনি দাবি করবেন অপরপক্ষ, তারা প্রমাণ করবে এটা জাল। আর মে প্রিজুম করতেও পারে, নাও করতে পারে। আর শ্যাল প্রিজুম মানে আদালতকে অবশ্যই করতে হবে এটা, তার মানে এটার একটা গুরুত্ব আছে। বুঝতে পারলেন? জি। হ্যাঁ, জি, ক্লিয়ার। আর তারপর শ্যাল প্রিজুম, মে প্রিজুম, কনক্লুসিভ প্রুফ, এটা মেবি তিন ধারায় আছে, একটু দেখে নেবেন আজকে আবার। জি। 81A, ডিজিটাল মাধ্যমে প্রকাশিত গেজেট সম্পর্কে অনুমান। আমরা প্রিজাম্পশনে ঢুকে গেছি, হ্যাঁ, প্রিজাম্পশনে চলছে। প্রিজাম্পশন অ্যাজ টু গেজেট ইন ডিজিটাল ফর্ম। তার মানে এই যে আমরা যদি আইনের নাম লিখে গুগলে সার্চ দিই, চলে যাই বাংলাদেশের যে সরকারি ওয়েবসাইট আছে, সেখানে চলে যাই, যে আমরা আইন দেখতে পাই, সবগুলো আইনই আছে, বিয়ার অ্যাক্ট, ইংরেজিতে, কোনোটা বাংলাতে। আচ্ছা, তো এই যে ডিজিটাল মাধ্যমে প্রকাশিত যে গেজেট আছে, এবং সবকিছু গেজেট কিন্তু ডিজিটাল মাধ্যমে পাওয়া যায়, তো সেগুলো কি সঠিক না ভুল? যদি এটা সরকারি ওয়েবসাইটে পাবলিশ করা হয়, তাহলে সেটা অবশ্যই কি আদালত শ্যাল প্রিজুম করবেন, কারণ সঠিক জায়গাতে আছে, তার মানে সঠিক জিনিসই তো। এটা তো আর ফেক কোনো ওয়েবসাইটে নাই, সঠিক ওয়েবসাইটে আছে, তার মানে সেই ওয়েবসাইট থেকে আমরা কোনো কিছু নিচ্ছি, মানে এটা সঠিকই। এটা কমন সেন্সের বিষয়। এই যে 81A, এটা কিন্তু 22 সালে অ্যামেন্ডমেন্টের পরে যুক্ত হয়েছে, যথাযথ কর্তৃপক্ষ হতে প্রণীত বিশুদ্ধ হলে। তার মানে ওইটা সরকার ওয়েবসাইটের যদি হয়। এখন দেখা যাচ্ছে যে একটা গেজেট সরকার ওয়েবসাইট থেকে একজন ডাউনলোড করলো, ডাউনলোড করে সেখানে কিছুটা কম বেশি করে, তার মানে ভিতরে কোনো কিছু পরিবর্তন করলেন উনি, হয়তোবা কোনো মামলায় সাজার পরিমাণ বা জরিমানার পরিমাণ, এ ধরনের কিছুটা সে কি করলো, ফেব্রিকেট করলো, কম বেশি করলো, করার পরে সে নিজের একটা ওয়েবসাইটে সেটা কি করলো, পাবলিশ করলো, তার মানে সেটা ফেক হয়ে গেল না? তাহলে কেন এটার সাথে মিলবে না? কারণ এটা তো যথাযথ কর্তৃপক্ষের থেকে আমরা পাচ্ছি না, অন্য একটা থার্ড পার্টি ওয়েবসাইট থেকে পাচ্ছি। তো সেটা তার ভিন্ন উদ্দেশ্যে তৈরি করতে পারে, তখন সেটা কিন্তু সঠিক হবে না। কিন্তু যদি সঠিক ওয়েবসাইট থেকে আমরা নিই, যথাযথ কর্তৃপক্ষ যেটাকে বলা হচ্ছে, প্রপার অথরিটি হতে হবে, যথাযথ বলে আদালত অবশ্যই অনুমান করবেন। 84, আইন ও আদালতের সিদ্ধান্তের রিপোর্ট সংকলন সম্পর্কে অনুমান, যেমন আমরা ডিএলআর, এআইআর, এএলআর বা বিএলসি, যেগুলো আমরা কি বলি প্রিসিডেন্ট বা কেস ল, যেখানে আমরা কেস ল গুলো পাই। যেমন আমাদের, আমার কাছে কাছাকাছি যেটা আছে, এভিডেন্স একটা ডিএলআর আছে, মানে এভিডেন্স অ্যাক্ট সম্পর্কে যতগুলো কেস ল আছে রিলেটেড, বিভিন্ন সেকশন নিয়ে একাধিক কেস ল আছে। খুব এক, মানে ওবায়দুল হক চৌধুরী সাহেবের লেখা এটা, মানে খুবই এই বইটা সব প্রায় অ্যাডভোকেটের কাছে এটা আছে। এটা খুব প্রয়োজনীয় একটা বই, এবং প্রতিটা বারের যে লাইব্রেরি থাকে সেখানে থাকবেই। তো এটা কিন্তু একটা কি সংকলন, ডিএলআর বলতে ঢাকা ল রিপোর্ট, তার মানে বিভিন্ন উচ্চ আদালতের রায়ের সংকলন আছে এখানে, রায় দিয়েছে, সেই রায়টাকে এখানে কি করেছে, সিরিয়ালে সাজানো হয়েছে সাল অনুসারে। তো
এইটা যেহেতু যথাযথ কর্তৃপক্ষ থেকে পাবলিশ করা হচ্ছে, এটা পাবলিশ করছে যারা, এটা ঢাকা ল রিপোর্ট, তার মানে এখানে পাবলিশ করছে কিন্তু ঢাকা ল রিপোর্ট নামে পাবলিশ হচ্ছে। পাবলিশিং যে অথরিটি, তাদের কাছ থেকে পাবলিশ হচ্ছে, তার মানে সঠিক জায়গা থেকে পাবলিশ। তাই এটা থেকে যখন কোনো কিছু আদালতে সাবমিট করা হবে, এখান থেকে ফটোকপি হোক বা এটা আদালতকে দেখানোর পর আদালতকে বলা হলো স্যার এটারও হুবহু একটা ফটোকপি দাখিল করেছি, তখন আদালত এটাকে শ্যাল প্রিজুম করবেন। আর এটা লেখা আছে গেজেট হলে, হ্যাঁ এখানে যা কিছু আছে এটা কিন্তু গেজেটেরই একটা সংকলন, গেজেট থেকেই কিন্তু এখানে মুদ্রণ করা হয়েছে এবং এখানে বই আকারে দিয়ে দেওয়া হয়েছে। এটা একটা অরিজিনাল কপি গেজেটের। তো এটাও শ্যাল প্রিজম করবেন। এখন যদি এইটা অন্য কোনো ডিএলআর কে কেউ যদি কপি করে, তাহলে এটা তো কপিরাইটের মধ্যে সে ফেসে যাবে। তারপরে কেউ যদি এইটা নিজস্বভাবে ফটোকপি করার সময় বা টাইপ করে যদি একটু পরিবর্তন করে নিজের স্বার্থে, তাহলে কিন্তু সেটা আর জিনুইন থাকলো না। সাধারণত ধরে নিবে অপরপক্ষ বা আদালতের কাছে যদি মনে না হয়, যদি দৃষ্টিগোচরে আসলো যে হ্যাঁ এটা দেখে মনে হচ্ছে না অরিজিনাল, সেটা ভিন্ন, ব্যতিক্রম সেটা। 85, পাওয়ার অফ অ্যাটর্নি বা আম মোক্তারনামা সম্পর্কে অনুমান। নোটারি পাবলিক, আদালত বা জজ বা ম্যাজিস্ট্রেট বা কনুল, ভাইস কনুল, সরকারের প্রতিনিধির সম্মুখে যদি কেউ হলফনামা করে করে হলফ পাঠ করার পরে যদি পাওয়ার অফ অ্যাটর্নি করে, সম্পাদিত অনুমোদিত হলে সেটা শ্যাল প্রিজম করবে। তার মানে পাওয়ার অফ অ্যাটর্নি বা আম মোক্তারনামা যথাযথ যাদের মানে করার ক্ষমতা আছে, যেমন আমরা সাধারণত নোটারি পাবলিকের মাধ্যমে করি বা ম্যাজিস্ট্রেটের মাধ্যমে করি, এটা বেশি করি। তো এগুলো আদালত দেখলে যে হ্যাঁ যেহেতু নোটারি পাবলিকের সিলমোহর আছে, তাহলে এটা আদালত সঠিক বলে ধরে নেবেন, অবশ্যই ধরে নেবেন, শ্যাল প্রিজুম। 85, ডিজিটাল মাধ্যমে সম্পাদিত চুক্তি সম্পর্কে অনুমান। মনে করেন একটা কন্ট্রাক্ট আছে যেটা ওয়েবসাইটে আছে, ডিজিটাল ফরম্যাটে আছে, পিডিএফ আকারে আছে বা ওয়েবসাইটে লিখা আকারে আছে, তো সেটাও কিন্তু শ্যাল প্রিজুম করবেন। কিন্তু শর্ত কি দেখেন, ডিজিটাল সিগনেচার থাকতে হবে। ডিজিটাল সিগনেচারটা কি দেখবেন যে এই যে বার কাউন্সিলের ওয়েবসাইটে কিন্তু নোটিশ পাবলিশ হয়, সেখানে কিন্তু নিচে সিগনেচার থাকে। তো এই সিগনেচারটা যেহেতু আমরা ডিজিটাল ফরম্যাটে পাচ্ছি ওয়েবসাইটে, আমরা তো আর কাগজের কপি পাচ্ছি না, প্রিন্ট না করা পর্যন্ত সেটা কি সফট কপি, পিডিএফ কপি বা ফটো আকারে ওয়েবসাইটে আসে। তো সেটা ডিজিটাল সিগনেচার যদি থাকে তাহলে সেটা শ্যাল প্রিজম করবেন, আর যদি না থাকে তাহলে করবেন না। 85 বি, ডিজিটাল রেকর্ড ও ডিজিটাল সিগনেচার সম্পর্কে অনুমান। বিপরীত কিছু প্রমাণিত না হলে, বিপরীত কিছু মানে যে অপরপক্ষ যদি প্রমাণিত করে যে এটা সঠিক নয়, তাহলে তো শ্যাল প্রিজম কি এটা অ্যাডমিটই করবে না, আদালত গ্রহণই করবে না। আর বিপরীত কিছু প্রমাণ না হলে, অপরপক্ষ যদি প্রমাণ করতে ব্যর্থ হয় বা দাবি না করে অপরপক্ষ বিপরীত কোনো কিছু, তাহলে আদালত এটা অবশ্যই শ্যাল প্রিজম করবেন। 85 ডিজিটাল সিগনেচার সার্টিফিকেট সম্পর্কে অনুমান, এটাও শ্যাল প্রিজম। 88 তারবার্তা বা টেলিগ্রাফ সম্পর্কে অনুমান, আগে টেলিগ্রাফ চলতো এখন খুব কম চলে, এইটা মে প্রিজম করবেন। কিন্তু আদালতে প্রেরক সম্পর্কে কোনো অনুমান করবেন না, কে পাঠালো সেটা দেখবেন না, জাস্ট তার বার্তা, মানে মনে করেন কেউ আমাকে চিঠি পাঠালো, এটা একটা চিঠি, তার বার্তা, এই চিঠিটা সম্পর্কে অনুমান করবেন, কে পাঠিয়েছে এটা নিয়ে কোনো কথা হবে না বা অনুমান করবেন না। 88 ডিজিটাল যোগাযোগ সম্পর্কে অনুমান, এটা মে প্রিজম করবেন। 89 নোটিশ প্রদান সত্ত্বেও পেশ করা হয়নি এমন দলিলের যথাযথ সম্পাদন সম্পর্কে অনুমান, শ্যাল প্রিজম করবেন। মনে করেন একজনকে নোটিশ দিল যে আপনার কাছে এই দলিলটা আছে, এই দলিলটা আপনি কি করেন, পেশ করেন, কিন্তু তিনি সেটা পেশ করছেন না, তখন আদালত ধরে নেবে এরকম কোনো কিছু আছে। মনে করেন আমি বাদী পক্ষ, আমার কাছে দলিলটা নাই, এই দলিলটা বিবাদী জব্দ করে রাখছে, তার কাছে আছে, দলিলটা বিবাদী দিচ্ছে না, আদালতে আমি দরখাস্ত দিলাম যে এইটা বিবাদীর কাছে আছে, বিবাদীকে এই দলিলটা দাখিলের জন্য কি করা হোক, সমন দেওয়া হোক। আমরা 66 ধারায় যেটা দেখলাম, তো সমন দেওয়া হোক। সমন দেওয়া হলো, সমন দেওয়ার পরেও সমন জারি হলো, সঠিকভাবে হলো, তারপরেও সে দাখিল করছে না, তখন আমি আদালতকে বলবো ইওর অনার, যখন সমন দেওয়া হলো উনি সমন পেলেন, প্রপারলি জারি হলো, তার মানে তিনি জেনেছেন যে তার এই দলিলটা আদালতে দাখিল করতে হবে, আদালতের নির্দেশনা দেওয়া হয়েছে, তারপরেও বিবাদী সমন পাওয়া সত্ত্বেও এই দলিলটা দিচ্ছে না, তার মানে কি, সে দিলে হয়তো বা এটা প্রমাণিত হয়ে যাবে আমার পক্ষে, তাই নিজে থেকে সেটা আটকে রাখছে নিজের স্বার্থে, সে চালাকি করছে। অতএব আমি কোর্টকে কনভিন্স করি আর না করি, আদালত কিন্তু ধরেই নিবে, আদালতেরও তো কমন সেন্স আছে।
বা তিনি তো আদালত হিসাবে শুধু কমন সেন্স না, আইন জানেন উনি, এবং একটা মামলার মেরিট সম্পর্কে তার একটা ধারণা আছে। তিনি তো একজন বিশেষ ব্যক্তি, সাধারণ ব্যক্তি না। তো এই কারণে আদালত এটা ধরে নিবে যে না, এটা আছে, সঠিক আছে বলে বাদী পক্ষ দাবি করছে, আর বিবাদী পক্ষ এটা দিচ্ছে না, দিলেই তো তার কি বলে থলের বেড়াল বের হয়ে আসবে, মানে মামলাটা তার বিরুদ্ধে চলে যেতে পারবে। এই কারণে হয়তো বা দিচ্ছে না, নাহলে না দেওয়ার কারণ কি? 89 ফিজিক্যাল বা ফরেনসিক সাক্ষ্য সম্পর্ক অনুমান, বিপরীত কোনো কিছু প্রমাণ না করলে, মানে অপরপক্ষ যদি দাবি না করে, তাহলে এটা মেয়ে প্রিজম করবেন। ফিজিক্যাল বা ফরেনসিক, ফিজিক্যাল বলতে এই যে চুলের স্যাম্পল, যেটা চুল, তারপরে এই ফিঙ্গারপ্রিন্ট, থাম্ব ইমপ্রেশন, পায়ের ছাপ, এগুলো ফিজিক্যাল। আর ফরেনসিক কি? ব্লাড, তারপরে সিমেন, তারপরে ডিএনএ, আরএনএ, এই টেস্টের যেগুলো বায়োলজিক্যাল, যেগুলো প্যাথোলজিক্যাল, সেগুলো ফরেনসিক। আর ফিজিক্যাল বলতে যেটা চুল বা বাহ্যিক ভাবে যেগুলো আছে সেগুলো আর কি, শরীরের অংশ বিশেষ। 90, 30 বছর, 30 বছরের অধিক পুরনো দলিল সম্পর্কে অনুমান, একটা দলিল যেটা হার্ড কপির কথা বলা হচ্ছে, সেটা মেয়ে প্রিজম করবেন যদি 30 বছরের পুরাতন হয় এবং যথাযথ হেফাজত করে বা প্রপার কাস্টডি হতে আসে। যার কাছে থাকার কথা তার কাছ থেকে যদি বের হয় এবং 30 বছরের যদি পুরাতন হয়, তাহলে আদালত ধরে নেবে এটা সঠিক, মেয়ে প্রিজম করবেন, শ্যাল প্রিজম না। অ্যামেন্ডমেন্টের পরে 90 যুক্ত হয়ে বলছে 5 বছরের অধিক পুরনো ডিজিটাল রেকর্ডে অনুমান। মনে করেন কোনো ওয়েবসাইটে বা আমার ইউটিউব চ্যানেল আছে, আমার ইউটিউব চ্যানেলে বা ফেসবুক পেজে এমন কোনো কিছু পোস্ট করা হয়েছে যেটা 5 বছরের পুরাতন। ওয়েবসাইট হোক, তারপরে ফেসবুক হোক, ইউটিউব হোক, ইনস্টাগ্রাম হোক, বা টিকটক হোক, এগুলো সবই কি ডিজিটাল মাধ্যম। এই মাধ্যমে কেউ যদি 5 বছর আগে কোনো কিছু পোস্ট করে থাকে, তাহলে ধরে নিতে হবে সেটা কি, মে প্রিজম। কারণ 5 বছর আগে কেউ হয়তো বা 5 বছর পরে এটা ব্যবহার করবে বলে হয়তো বা প্ল্যান করে কোনো কিছু করেনি। এই কারণে 5 বছরের একটা সময় নেওয়া হয়েছে। তার মানে কেউ যদি রিসেন্টলি কোনো কিছু পোস্ট করে, করার পরে সেটা এখনই ব্যবহার করতে চায়, আদালত কিন্তু ধরে নিবে না। 5 বছর পুরাতন হলেই সেটা জেনুইন এবং সঠিক কাস্টডি বা যথাযথ হেফাজতকারী থেকে যদি আসে, তাহলে সেটা সঠিক ব্যক্তি দখল থেকে এসেছে মর্মে ধরে নিবে এবং সেটা মেয়ে প্রিজম করবে। সেটার গুরুত্ব কিন্তু কম, মেয়ে প্রিজম। আচ্ছা, এই যে শ্যাল প্রিজম, মেয়ে প্রিজম, এগুলো মনে রাখার জন্য আমি ইংরেজিতেও সংক্ষিপ্তভাবে আর একটু বাড়তি একটা ছক দিয়ে দিয়েছি, দেখেন। এখানে সবগুলোই দিয়ে দেওয়া আছে কিছুক্ষণ আগে যেগুলো পড়লাম। এবং এই পাশে দেখেন, খুব সুন্দরভাবে শ্যাল প্রিজম গুলো আমি মাঝখানে দিয়ে দিয়েছি। 81টা কিন্তু ওমিট করা হয়েছে, সেটাও আমি দিয়ে দিয়েছি। আর দেখেন, মে প্রিজম গুলো বাম পাশে দিয়ে দিয়েছি, যেন আপনি এক পলকে সেগুলো দেখতে পান। মে প্রিজম বামে দিয়ে দিয়েছি কলামে, শ্যাল প্রিজম আর মাঝখানে একটা ঢুকে গেছে, আবার মে প্রিজম। তাহলে প্রথম দিকে কিন্তু মে প্রিজম নাই, প্রথম দিকে অনেকগুলো শ্যাল প্রিজম, শ্যাল প্রিজম, শ্যাল প্রিজম, মাঝখানে এসে মে প্রিজম, মে প্রিজমের সারিগুলো বাম পাশে করে দিয়েছি, শ্যাল প্রিজমের মাঝে করে দিয়েছি। তাহলে এই যে চার্ট, এই চার্টটা যদি আপনার চোখে ভাসে, অনেকটা মনে রাখতে পারবেন। তারপরও বারবার পড়ে এই চার্টটা দিয়ে যদি হেল্প হয়, তাহলে আপনাদের হেল্প হলো। এইভাবে আপনাদের মনে রাখতে হবে। আচ্ছা, এখানে এই যে 91 থেকে 100, যেটা দালিলিক সাক্ষ্য দ্বারা মৌখিক সাক্ষ্য বর্জন, কোনো কিছু যদি দালিলিক সাক্ষ্য দেওয়া হয়, একজন মৌখিক সাক্ষ্য দিলে সেটা কিন্তু অমিট হয়ে যাবে। কারণ দলিলের কথা বেশি গুরুত্ব, মানুষ মিথ্যা বলতে পারে, দলিল কিন্তু মিথ্যা বলবে না, যদি সঠিক দলিল হয়, জাল দলিল না হয়। এই কারণে এখান থেকে ইতিপূর্বে কোনো প্রশ্ন আসেনি বা সিলেবাসে সেইভাবে এটাকে ইমফাসাইজ করা হয়নি, এই কারণে এখান থেকে কোনো পড়ানো হয় না। আমি সাধারণত কোনো গাইডেও দেখিনি, তাই আমিও এখানে রাখিনি। হয়তোবা আপনাদের জন্য একটা দুইটা প্রশ্ন চলে আসতে পারে, যদি আসে তাহলে নেক্সট সবাই এখান থেকে পড়ানো শুরু করবে, তখন আমিও শুরু করব। তবে একটা সেকশন আমি অ্যাড করতে পারি, একটা সেকশন আমার কাছে মনে হয়েছে, ইন্ডিয়ান বার কাউন্সিলে এই জায়গা থেকে একটা প্রশ্ন এসেছে। আপনাদের মনে হয় ক্লাস টেস্টে আমি একটা প্রশ্ন দিয়েছিলাম সেখান থেকে, 92 কি 93 এরকম। তো আপনাদের সেটা আমি সাজেশনে দিয়ে দেব। এরপরে পার্ট 6, 101 থেকে 114। আচ্ছা, একটু আগে যেহেতু যতটুকু আলোচনা করলাম প্রিজাম্পশন সম্পর্কে, 74 থেকে এই যে 90, এর মধ্যে কারো যদি প্রবলেম থাকে এখনই প্রশ্ন করে নেন এখানে যাওয়ার আগেই। কারণ আমরা তৃতীয় খণ্ডে চলে যাব। দ্বিতীয় খণ্ডের বিষয় ছিল কি, কি দিয়ে প্রমাণ করব। মনে করেন খিচুড়ি রান্না করতে হবে, খিচুড়ি রান্না করার উপাদানগুলো কি কি? চাল, ডাল, তেল, মরিচ,
হলুদ, লবণ, পানি আর যাই যা মিক্সড করে, এগুলো বেসিক উপাদান। এবং অবশ্যই আগুনের হিট লাগবে, বা আহ, অন্য পদ্ধতির হিট লাগবে। ইলেকট্রিক চুলা হলে তো আর আগুন দেওয়া লাগে না। তো যাই হোক, তাপ লাগবে। তো এগুলো হচ্ছে বেসিক উপাদান খিচুড়ি তৈরি করার। তো খিচুড়ি তৈরি করতে এগুলো লাগবে। একটা মামলা প্রমাণ করতে লাগলে কি দিতে হবে? সাক্ষ্য, সাক্ষ্য দিতে হবে। তো সাক্ষী মুখে কথা বলে, কিন্তু সাক্ষ্য সেটা কিন্তু মুখে কথা বলে না। তো এখানে যখন সাক্ষী কোনো কিছু বলছে মুখে, সেটাও কিন্তু সাক্ষী। সাক্ষী কোনো কিছু যেটা বলছে ওটাও কিন্তু সাক্ষ্য, সেটা হচ্ছে ওরাল এভিডেন্স বা মৌখিক সাক্ষ্য। তো কি দিবে? মৌখিক সাক্ষ্য দিবে না দালিলিক সাক্ষ্য দিবে? দালিলিকটা দিবে আবার এই প্রাথমিক দিবে, মানে অরিজিনালটা, না ফটোকপি, না সত্যায়িত। এগুলো সবকিছুই আমরা পড়লাম কত থেকে কত, 56 থেকে 90। এখন আমরা 56 থেকে 100 পর্যন্ত আসে অ্যাকচুয়ালি। তো 56 থেকে 100 ছিল হচ্ছে কি ধরনের এভিডেন্স, মানে এভিডেন্সের চেহারা কেমন হবে, এভিডেন্সের প্রকারভেদ গুলো ওর মধ্যে আসলে পাই আমরা। এরপর আমরা দেখব যে একটা মামলা কে প্রমাণ করবে, এটা আমরা দেখব এখন। তৃতীয় খণ্ডের মধ্যে আছে সর্বশেষ 101 থেকে 167। 167টা এখানে ধারা আছে টোটাল। সর্বশেষ ধারা 167। কার দ্বারা এবং কি পদ্ধতিতে প্রমাণ উপস্থাপন করা হবে, মানে এবার কে প্রমাণ উপস্থাপন করবে, কোন পক্ষ, বাদী পক্ষ না বিবাদী পক্ষ, প্রসিকিউশন না আসামি পক্ষ, বা অভিযোগকারী না আসামি পক্ষ। এই জিনিসগুলো সিভিল ক্রিমিনাল উভয় মামলার জন্য কিন্তু এই সেকশনগুলো প্রযোজ্য। এবং সাক্ষ্য আইনের মানে মোস্ট সবগুলোই সেকশনে উভয়, প্রায় সবগুলো সেকশনে কিন্তু উভয় সিভিল ক্রিমিনাল উভয় মামলার জন্য প্রযোজ্য। কিছু বেসিক জায়গাতে যেমন 24 থেকে 31 পর্যন্ত যেগুলো আছে, 24 থেকে 30, কনফেশন, দোষ স্বীকার। দোষ স্বীকার তো যেহেতু দোষের বিষয়, মানে এটা ক্রিমিনাল ম্যাটার্স, এটা সিভিলের জন্য প্রযোজ্য নয়। অ্যাডমিশন সিভিল ক্রিমিনাল উভয়ের জন্য প্রযোজ্য। তো এই এই সেকশনগুলো সিভিল ক্রিমিনাল উভয়ের জন্য প্রযোজ্য। আমরা পড়বো আজকে সপ্তম অধ্যায় এখন, 101 থেকে 114, প্রমাণের দায়িত্ব বা ভার। কে প্রমাণ করবে, কার দায়িত্ব এটা? এই যে ক্লাসে আমি আপনাদের পড়াচ্ছি, তার মানে এই ক্লাসে পড়ানোর দায়িত্ব আমার। নেক্সট ব্যাচে হয়তো বা আরো টিচার যুক্ত হবে আমাদের, আমার এই কোচিং সেন্টারে। আপনারা যারা আমার কোর্স করছেন, অ্যাডভোকেট হবেন, আমি একটা ওপেন সার্কুলার দিব। আপনাদের এখান থেকে একটা আমি হয়তো 50% টিচার আপনাদের মধ্যে থেকে নিব, যারা এই ব্যাচে আছেন অ্যাডভোকেট হবেন। প্রিভিয়াস কিছু ব্যাচ থাকবে, মানে আমার তো এটা তৃতীয় ব্যাচ চলছে এমসিকিউ এর জন্য। মানে 22 সালে অ্যাডভোকেট হয়েছে, 23 সালে হয়েছে, 24 সালে। তারপরে 22 সালে যেহেতু আমি এমসিকিউ পড়াইনি, মানে মোট কথা যে আপনারা বের হলে এখানে 4টা অ্যাডভোকেট ব্যাচ বের হবে আমার কোচিং থেকে। তো তাদেরকেও আমি সেটা মেসেজ পাঠাবো। আমি টিচার প্যানেল তৈরি করব আমার স্টুডেন্টের মধ্যে থেকে। আরো যদি জুডিশিয়ারি শুরু করতে চাই, অবশ্যই জজ বা ম্যাজিস্ট্রেট নিয়ে শুরু করব। এটা আমার ভবিষ্যৎ পরিকল্পনা। আর নোট তৈরি, প্রশ্ন তৈরি, এগুলোতেও আপনারা যদি কেউ কাজ করতে চান, বা আমি মার্কেটে যদি বই আনতে চাই, আমার সাথে যদি আপনারা বই লিখাতেও যদি কাজ করতে চান, মানে রিসার্চে, সেক্ষেত্রে আপনাদের জন্য ওপেন। আমার প্রস্তাব থাকবে, কিন্তু প্রথম শর্ত কি, অ্যাডভোকেট হতে হবে প্রথম। আপনাদের যোগ্যতা অ্যাডভোকেট হওয়ার পরে আমার সাথে যুক্ত হতে পারবেন, মানে অ্যাটলিস্ট অ্যাডভোকেট না হলে আমার সাথে কাজ করা যাবে না। আর আমি এ যাবৎ পর্যন্ত একাই কাজ করছি, শুধুমাত্র যোগ্য আমার যারা কোচিং করছে তাদেরকে আমি প্রায়োরিটি দেবো, কারণ আমি কিভাবে পড়াই এবং ডেডিকেশন কতটুকু দিই সমমনা মানুষ তৈরি করার জন্য। তো যাই হোক, এই কারণে আপনাদেরকে আরো একটু সিরিয়াস হতে হবে, যেন আপনারা এবারে অ্যাডভোকেট হয়ে যেতে পারেন। তাহলে আমি নেক্সট টাইম, নেক্সট ব্যাচে আমি অবশ্যই প্যানেল তৈরি করতে পারবো। তাহলে একা আমার চাপ থাকবে না। এই যে বার্ডেন, একাই ক্লাস নিতে হয়, একাই প্রশ্ন তৈরি করতে হয়, একাই খাতা দেখতে হয়, এটা আমার জন্য একটা কি বার্ডেন বা দায়িত্ব। তো এই বার্ডেনটা এখন একাই আমার। কিন্তু যখন প্যানেল তৈরি করব, তখন ক্লাসের দায়িত্ব, প্রশ্ন তৈরির দায়িত্ব আলাদা আলাদা হয়ে যাবে। একটা সাবজেক্ট হয়তো বা একাধিক টিচার চলে আসবে। ছোট সাবজেক্টে একটা টিচার দিব, যেমন তামাদেন, তারপরে বার কাউন্সিলের অংশ একটা একটা করে টিচার দিলাম। কিন্তু সাক্ষ্য আইনে 2টা টিচার দিলাম, পেনাল কোডে হয়তো বা 3টা টিচার দিলাম বা 4টা, তারপরে সিপিসি তে 3টা বা 4টা টিচার দিলাম। এইভাবে আমি একাধিক টিচার রাখবো। তাহলে যিনি যে অংশটুকুর জন্য রেডি থাকলেন, তাহলে ওই অংশটুকু পড়তে 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 ওনার এত ডিপ নলেজ হয়ে যাবে যে উনি কিন্তু খুব ভালোভাবে তখন পড়াতে পারবেন। আমিও হয়তো বা একটা সাবজেক্টে ফোকাস করব তখন। তো এই হচ্ছে দায়িত্ব, মানে কে কাজটি করবে এটাই দায়িত্ব।
101 প্রমাণের দায়িত্ব, বার্ডেন অফ প্রুফ। 101টা হচ্ছে এই 101 থেকে শুরু করে 114 পর্যন্ত সবগুলো ধারার, মানে সপ্তম অধ্যায়ের হচ্ছে প্রাণ হচ্ছে 101। 101-এ কিন্তু সবকিছু বলে দেওয়া আছে, এই এক লাইনে সবকিছু বলে দেওয়া আছে। কি বলা আছে? দাবিকারী, প্রমাণের দায়িত্ব কার? দাবিকারীর, এতটুকুই মনে রাখবেন আপনারা। প্রমাণের দায়িত্ব কার? দাবিকারীর। যে যা দাবি করবে তাকে তা প্রমাণ করতে হবে। এখানে আপনারা পাশে লিখে নিতে পারেন লাল কালি দিয়ে, যে যে যা দাবি করবে তাকেই তা প্রমাণ করতে হবে। তার মানে প্রমাণের দায়িত্ব কার? দাবিকারীর। বাদী বা বিবাদী যে বিষয় দাবি করে, তাহলে বাদী যদি দাবি করে এটা আমার, আপনি প্রমাণ করেন আপনার। বিবাদী যদি দাবি করে যে এটা আমার, তাহলে বিবাদীকে বলবে এটা আপনি প্রমাণ করেন। ক্রিমিনাল মামলায় যদি ফরিয়াদি বলে বা প্রসিকিউশন পক্ষ বলে যে এই ব্যক্তি চুরি করেছে, তাহলে তাকেই প্রমাণ করতে হবে যে হ্যাঁ উনি যে চুরি করেছেন আপনি প্রমাণ করেন। যে চোর সে কিছুই বলবে না, সে শুধু বলবে আমি নির্দোষ চার্জ গঠনের সময়। তাহলে পুরো বাদীকে বা প্রসিকিউশন পক্ষ বা পুলিশকে প্রমাণ করতে হবে অপরাধটা। আর অপরাধী যে সে কোনো কিছু বলবে না, মুখ বন্ধ করে থাকবে। এখন চুরির ঘটনা, এখন যদি আসামি এসে বলে যে চুরি যেখানে হয়েছে, যেই তারিখে হয়েছে, যেই সময় হয়েছে, ওই সময় আমি এই শহরেই ছিলাম না, এই অরণার, তার মানে সে প্লে অফ এলিবি দাবি করছে যে আমি অন্য জায়গায় ছিলাম। তাহলে এই যে অন্য জায়গায় ছিলাম এটা আসামি এতটুকু যে দাবি করলো, এটা আবার তাকে প্রমাণ করতে হবে। তাহলে এই যে আমি কথা বলছি প্রমাণের দায়িত্ব কার? দাবিকারীর। মানে যা যে দাবি করবে তাকেই তা প্রমাণ করতে হবে। যখন একটা মামলা সূচনা হয়, সিভিল মামলা যখন সূচনা হয় আরজি দিয়ে, আরজিতে বর্ণনা থাকে যে অমুক সম্পত্তি ইনার ছিল, ইনার থেকে ইনি ইনি সিএস খতিয়ান বা এস এ খতিয়ান বা আর এস খতিয়ানের মালিক ইনি, এইভাবে পৈতৃক সূত্রে বা ক্রয় সূত্রে এই সম্পত্তির মালিক এই বাদীরা হয়েছেন। এখন এই চাচ্ছি প্রার্থনা, এই মূল আমি আরজির ড্রাফটিংটা কয়েক সেকেন্ডে বলে দিলাম। তাহলে কি দাবি করছেন? যে এই সম্পত্তি আমাদের, এইভাবে আমরা পাচ্ছি। তাহলে তাকে প্রমাণ করতে হবে আরজির যতটুকু বর্ণনা ততটুকু সবকিছুই ডকুমেন্টারি এভিডেন্স। অবশ্যই সিভিল মামলায় সম্পত্তি দাবি করছেন, আপনার ডকুমেন্টারি এভিডেন্স থাকবে না, মামলায় চলবে না। মামলা ফাইলিং এর সময় ডকুমেন্ট দিতে হবে আপনাকে। কেউ যদি মোহরানার মামলা করতে চায় কাবিননামা দিতে হবে, যে স্বামী ছিল বা স্বামী আছে এটা প্রমাণের জন্য কাবিননামা দিতে হবে, তাহলে মোহরানার দাবি করতে পারবে। আচ্ছা, তাহলে ডকুমেন্টারি এভিডেন্স খুবই গুরুত্বপূর্ণ, ডকুমেন্ট দিয়ে প্রমাণ করতে হবে। এবং ডকুমেন্ট থাকার পরেও কিন্তু আবার সাক্ষী দিতে হবে, মৌখিকভাবে বাদীকে আবার প্রমাণ করতে হবে সেটা। এবং অপরপক্ষ জেরা করে যদি এলোমেলো করে দেয়, ডকুমেন্টারি এভিডেন্স থাকা সত্ত্বেও কিন্তু মামলা ফেল করতে পারে। তারপর শুধু ডকুমেন্ট দিতে হবে না, সাপোর্টে আবার কি কি দিতে হবে? জবানবন্দি দিতে হবে, এবং জেরাতে এলোমেলো হওয়া যাবে না। তাহলে বাদীকেই প্রমাণ করতে হবে আরজিতে যা উল্লেখ করা আছে। এখন বিবাদী তার লিখিত জবাব দিয়ে, রিটেন স্টেটমেন্ট দিয়ে যেগুলো যেগুলো দাবি করবে, বলবে বাদীর সবকিছুই মিথ্যা, সত্য নয়, সৃজিত, বানোয়াট, এইভাবে বলার পরে সবকিছুই বিবাদী অস্বীকার করলো। এবার বিবাদী প্রকৃত বর্ণনা বা প্রকৃত ঘটনা কি বলে সে আরেকটা কাহিনী দিয়ে দিল। তো বিবাদী যে কাহিনীটা বললো, বিবাদী যখন সাক্ষী দিবে তখন সাক্ষীতে বলে রাখা বলে সিভিল মামলায় বাদী বিবাদী উভয়কেই সাক্ষী দিতে হয়। ক্রিমিনাল মামলায় শুধুমাত্র বাদী বা অভিযোগকারী বা প্রসিকিউশন পক্ষকে সাক্ষী দিতে হয়। আসামি পক্ষ সাক্ষী দিতেও পারে, না দিতেও পারে। যদি সাক্ষী দেয় সেটাকে সাবাই সাক্ষী বলে। ম্যাক্সিমাম 90% মামলায় কিন্তু আসামি সাক্ষী দেয় না। সাবাই সাক্ষী দিবেন প্রশ্ন করা হয় 342, মানে সিআরপিসির 342 ধারায় তাকে প্রশ্ন করা হয় যখন, যে সাবাই সাক্ষী দিবেন কিনা, তখন বলে আমি সাফাই সাক্ষী দিব, তখন তিনি দিতে পারেন, ডকুমেন্ট দিতে পারেন বা তার পক্ষে সাক্ষী নিয়ে আসতে পারেন, তিনি নিজেও সাক্ষী দিতে পারেন মৌখিকভাবে। এটা কিন্তু 90% মামলাতে দেয় না, মানে 1% মামলায় আসে। এই পার্সেন্টেজটা অ্যাকুরেট না, মানে আমি বলছি যে বেশিরভাগ মামলাতে সাফাই সাক্ষী দেওয়া হয় না। এই কথাটা সঠিক হলো। তাহলে এই 101 ধারা নিয়ে এত বক্তব্য দেওয়ার কারণ কি? যে যা দাবি করবে, যতটুকু দাবি করবে ততটুকুই তাকেই প্রমাণ করতে হবে। হ্যাঁ শিবলি ভাই বলেন। যে এখানে যে সাফাই সাক্ষী দেওয়ার জন্য যে প্রশ্ন করা হচ্ছে, মানে আসামিকে যে জিজ্ঞেস করা হচ্ছে আপনি সাফাই সাক্ষী দিবেন কিনা, এটা মামলার কোন পর্যায়ে এই প্রশ্নটা করা হয়? যখন বাদী পক্ষের বা প্রসিকিউশনের পক্ষে সাক্ষী কমপ্লিট হয়ে যায়, কমপ্লিট হয়ে যাওয়ার পরে মনে করেন সাক্ষী শেষ বা বিচার শেষ, এটাকে বিচার বলে, আহ, বা জি। সাক্ষী শেষ, তখন কিন্তু দেখবেন ওই মামলাটা চলে যায় 342 আর্গুমেন্টের জন্য। তো 342 ওই পর্যায়ে তখন এসে 340 ধারার বিধান বলে জজ সাহেব জিজ্ঞাসা করে যে আপনি কি সাফাই সাক্ষী দিবেন? তখন
সাপের সাক্ষী যদি বলে হ্যাঁ দিব তখন দিবেন, না হলে না। তার মানে বাদী পক্ষের সাক্ষী কমপ্লিট হওয়ার পরে। তার মানে সাফাই সাক্ষী দেওয়ার পরেই আর্গুমেন্ট অর্থাৎ যুক্তি তর্কের পর্যায়ে শুরু হয় আর কি। হ্যাঁ, যদি সাপাই সাক্ষী না দেয় তাহলে সেই দিন সাপাই সাক্ষী 342 ফর্মে সই করাই নাই যে আমি সাপাই সাক্ষী দিব না বলে সই নিয়ে নাই আসামিদের, তখন আর্গুমেন্ট সেই দিনই হয়ে যেতে পারে। আর যদি সাপাই সাক্ষী দেয়, সাপাই সাক্ষীর জন্য 2-3 ডেট লাগতে পারে, 5-10 ডেট লাগতে পারে, তারপরে যে কি হবে, যুক্তি তর্ক। আর্গুমেন্ট হবে পরে। তার মানে উভয় পক্ষের সাক্ষী শেষ হলে গা আর্গুমেন্ট। আর্গুমেন্ট কিসের ভিত্তিতে হয়? মামলায় যা কিছু আছে এবং ডিপোজিশন, ডিপোজিশন মানে পিডাব্লিউ এবং ডিডাব্লিউর সাক্ষী এবং জেরাতে যা কিছু আসলো সবকিছুই তো উপস্থাপন হয়। আর্গুমেন্টের কিন্তু কোনো ডকুমেন্টারি ভ্যালু নাই। আর্গুমেন্ট রিটেন ডকুমেন্ট দিলেও সাক্ষীতে যা আসছে বাড়তিভাবে আর্গুমেন্টে কোনো কিছু অ্যাড করা যায় না। যা কিছু মামলাতে আছে প্রিভিয়াস এবং সাক্ষীতে যা কিছু যুক্ত হলো এগুলো নিয়ে আর্গুমেন্টে কথা বলতে হয়। আর্গুমেন্টে নতুন কোনো বিষয় নিয়ে আসা যায় না। Clear? হ্যাঁ, বিরতির আগে যেটা বলছিলাম যে 101 ধারায় বলা হচ্ছে প্রমাণের দায়িত্ব কার। বেসিক প্রশ্ন, উত্তর হচ্ছে দাবিকারীর। মানে যে যা দাবি করবে তাকেই তা প্রমাণ করতে হবে। হতে পারে সে বাদী, হতে পারে সে বিবাদী, হতে পারে সে প্রসিকিউশন, হতে পারে সে আসামি বা অভিযোগকারী। মানে যে আদালতে সে যা দাবি করবে তাকেই তা প্রমাণ করতে হবে। এটা বেসিক বার্ডেন অফ প্রুফের বিষয়। এখন 101 ধারায় এই পয়েন্ট যদি মাথায় আপনার থাকে তাহলে 101, 102, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 111, 112, 113, 114, 115 এই সবকিছুই কিন্তু মানে 114 পর্যন্ত বার্ডেন অফ প্রুফের সবকিছুই 101-এরই মনে হবে কি প্রতিফলন, অন্য একটা রূপ বা উদাহরণ। তার মানে 101-এর যে প্রতিফলন বা রিফ্লেকশন সেটা অন্যান্য সেকশন গুলোর মধ্যেও পাবেন। মানে 101-এরই কথাবার্তা একটু ভিন্ন ভিন্ন ভাবে বলেছে। আচ্ছা, রেজওয়ানুল রেজওয়ান রেজওয়ান ইসলাম ভাই, আপনার মাইক অন করেন, কথা বলতে পারবেন। রেজওয়ান ইসলাম, মাইক বাম দিকে দেখবেন আনমিউট লেখা আছে, টাচ করেন, টাচ করে কথা বলেন। রেজওয়ান ইসলাম, আপনি হাত উত্তোলন করেছেন। জি, আসসালামু হ্যাঁ, আলাইকুম। আপনার মাইক অন হয়েছে। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? জি, ভালো আছেন স্যার? হ্যাঁ, ভালো আছি। বলেন কি প্রশ্ন কিন্তু করবেন। এই যে সাফাই সাকিরা বিষয়টা স্যার, যে সিনিয়র যত আইনজীবী আছে স্যার, আমি কোর্টে কাজ করি, সেই হিসাবে সবাই না করে যে সাফাই সাক্ষী আসামি পক্ষ থেকে দেওয়া ঠিক না, আসামিরই ক্ষতি হয় বেশি। হুম, এটার কারণটা আমি অনেক সময় সিনিয়ররা তার প্রশ্ন করে দেন, আর প্রশ্ন করলে দেওয়া যায় অনেকে, সবাই তো আর সঠিকভাবে বলতেছে না আর কি, যে একটু বুঝিয়ে বলতেন এটা। যে আসামির যে মামলা হয়, আপনার কি ধারণা যে আসামি, মনে করেন 100টা মামলার মধ্যে বাস্তবে আসলে যারা আসামি হয় তাদের দোষ থাকে না থাকে না? বাস্তবে তো দেখি স্যার, প্রায় বেশিরভাগই দোষ থাকে। দোষ থাকে। যখন আসামি পক্ষে আপনি আইনজীবী, তারপরও আপনি বুঝতে পারেন এই আসামিটা দোষ করেছে। দোষী। হ্যাঁ, জি মানে জি। ম্যাক্সিমাম আসামি কিন্তু দোষ করে। নির্দোষ ব্যক্তির দোষ নামে করে। মামলা দু একটা হয়, নির্দোষ ব্যক্তির নামে মামলা হয় না তা নয়, কিন্তু সংখ্যা কম। যে হইলে তো অপরাধী তার অন্যভাবে নামে জড়িত মামলা থাকে আর বেশি কি। হয়। হ্যাঁ, অন্যভাবে জড়িত থাকতে পারে, বা আগে মামলা ছিল পরে এরকম একটা মামলা দিয়ে দিচ্ছে। একজন ব্যক্তি মনে করেন যে এর আগে সে তার কাছে গাঁজা পাওয়া গেছে, মাদকের মামলা তার নামে হয়েছে, পরে পাওয়া যায়নি তাও ওকে ধরে মামলা দিয়ে দিল। এরকম হতে পারে, হয়। কিন্তু এটা বলার কি কারণ, মনে করেন যে আসামি যে তার কথা বলতে গেলে কথার মধ্যে তার দোষটা বের হয়ে আসতে পারে, তার মানে কেঁচো খুঁড়তে গেলে সাপ বের হবে। অতএব মুখ বন্ধ করে থাকাই ভালো। আপনার প্রশ্নের সহজ উত্তর এটা। আরো ডিটেলে যদি উত্তর চান, সিআরপিসির যখন 140-42 পড়বো তখন আপনি নোট করে রাখেন, তখন এই প্রশ্নগুলো করবেন, আরো ডিটেল উত্তর দিয়ে দেবো। ঠিক আছে? জি জি। অথবা আসসালামু যদি আলাইকুম। আরো ইন্টারেস্ট থাকে কালকে বিকেলে আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবেন কথা বলার জন্য, আমি আলাদাভাবে বুঝাই দেবো আচ্ছা জি জি, আপনার ইচ্ছে। সমস্যা নেই। কিন্তু জি এই ক্লাসের সময় নষ্ট না করি, ঠিক আছে? জি জি। জি, আসসালামু আলাইকুম। তারপর আপনাকে ধারণা দেওয়ার চেষ্টা করেছি, আশা করি বুঝতে পেরেছেন। জি স্যার। ঠিক আছে স্যার। আচ্ছা, তো এরপরে আমরা চলে যাই। আপনারা যদি নয়েজ না হয় লাইনে থাকতে পারেন। শিবলি ভাই,
যে আমি আরেকটা জানতে চাচ্ছিলাম যে সাফাই সাক্ষী দেওয়ার পরে তো নিশ্চয়ই আসামিকে জেরা করা যাবে। অবশ্যই সাবে সাক্ষী দিলে অবশ্যই জেরা হবে, যেটাই জবানবন্দি হলেই অপর পক্ষের জেরা করার অধিকার তৈরি হবে। জি, ঠিক আছে, ধন্যবাদ। বুঝতে পারেননি? মানে জি, জবানবন্দি থাকলেই সেখানে জেরা করার অধিকার তৈরি হবে, যে পক্ষই দিক না কেন। তাহলে সাবাই সাক্ষীকে জেরা করবে কি, প্রসিকিউশন পক্ষ বা বাদী পক্ষের আইনজীবী। ঠিক আছে। জি, ধন্যবাদ। জেরা না করলে তো সাক্ষ্যের যে গ্রহণযোগ্যতা, সেটা কিভাবে যাচাই করা হবে? আচ্ছা, 102 ধারা, আমি একটু আগে বলছিলাম যে 101 ধারায় যা বলা হচ্ছে, প্রমাণের দায়িত্বকার যে যা দাবি করবে তাকে তথ্যটুকু প্রমাণ করতে হবে। এইটাই 101 থেকে শুরু, 2 থেকে শুরু করে অন্যান্য ধারাগুলোতেও প্রতিফলিত হবে। মানে ওই কথাটা একটু ঘুরে ফিরে বলা হয়েছে, সেটা প্রমাণ করে দিচ্ছি 102-এ। প্রমাণের দায়িত্ব কার উপর ন্যস্ত থাকে, এখানে বলা হচ্ছে যে উভয় পক্ষ থেকে সাক্ষ্যদান করা না হলে, মনে করেন একটা ক্রিমিনাল কেস, উভয় পক্ষ থেকে যদি সাক্ষ্য দেওয়া না হয়, তাহলে মামলা কি হবে? সাক্ষী না দিলে মামলা খারিজ হয়ে যাবে না? একটা সিভিল কেস, পিএসএ মামলা চলে আসছে, বাদী পক্ষকে বলছে আপনি সাক্ষী নিয়ে আসেন, টাইম পিটিশন দিল, সাক্ষী নিয়ে আসেন, আবার টাইম পিটিশন দিল, 2-3টা টাইম পিটিশন দেওয়ার পর অটোমেটিক মামলা খারিজ করে দেবে আদালত। মানে আপনার সাক্ষী দেওয়ার মতো কেউ নাই, অতএব মামলা খারিজ। সাক্ষী না দিলে যতই ডকুমেন্টারি এভিডেন্স থাক, সিভিল মামলা হোক, খারিজ হয়ে যাবে। ক্রিমিনাল মামলাও সাক্ষী না দিলে খারিজ হয়ে যাবে, মানে মামলা টিকবে না, বাতিল হয়ে যাবে। তো এখানে উভয় পক্ষ থেকে সাক্ষ্য দান করা না হলে, তার মানে বাদী পক্ষ দিল না, বিবাদী পক্ষ দিল না, তাহলে মামলার পরিণতি কি হবে? মামলা খারিজ হয়ে যাবে, মানে বাদী পক্ষ হেরে যাবে। এটা বাস্তব সেন্সটা না নিয়ে আসতে পারলে এই ধারা বুঝতে পারবেন না। আপাত অবস্থায় যে পক্ষ হারবে, কোন পক্ষ হারবে? বাদী হারবে। তার উপর মানে বাদীর উপরে, এখানে আপনারা ব্র্যাকেটে লিখে নেন, উভয় পক্ষ থেকে সাক্ষী দেওয়া না হলে, এখানে ব্র্যাকেটে আপনারা লিখে নেন লাল কালি দিয়ে, যে উভয় পক্ষ থেকে সাক্ষ্য দেওয়া না হলে, আবার এখানেও লিখতে পারেন, না হলে এর পাশেও জায়গা আছে, এখানেও লিখতে পারেন যে বাদী হারবে এবং তাই বাদীর উপর বর্তাবে। বাদী হারবে তাই প্রমাণের দায়িত্ব বাদীর উপরে ন্যস্ত থাকে। বুঝতে পেরেছেন? আচ্ছা, উদাহরণ, জমির দখল দাবি করছে, কে দাবি করছে? বাদী, আরজি দাখিলের মাধ্যমে। একটা উইল করা আছে সেই ভিত্তিতে। এর বিষয় প্রমাণের দায় দখল দাবিকারীর। যে দখল দাবি করছে যে হ্যাঁ আমি উইলের মাধ্যমে এই দখলে গেছি, আমি দখল দাবি করছি, তো যে দখল দাবি করছে তাকেই, তাহলে কার উপর ন্যস্ত থাকছে? দখলকারীর উপর, মানে বাদীর উপরে। বন্ডমূলে পাওনা টাকা দাবি করছে, কে দাবি করছে? বন্ড পেশ করছে, মানে যে বন্ড পেশ করছে আদালতে, তার মানে যে মামলা করেছে। ক্রিমিনাল মামলা হলে অভিযোগকারী, সিআর মামলা হলে, আর সি সিভিল মামলা হলে আরজি যে দাখিল করেছে, পেন্ড যে দাখিল করেছে। তাহলে এখানেও বাদী। বন্ডটি যে প্রতারণার মাধ্যমে সম্পাদিত তা প্রমাণের দায় প্রতারণার বিষয় দাবিকারীর। এখানে কিন্তু প্রথম 2টা উদাহরণে কিন্তু ব্র্যাকেটে আপনারা লিখে নেন বাদী বাদী বাদী, এভাবে লিখে নেন প্রথম 2টা, কিন্তু তৃতীয় লাইনে এখানে লিখে নেন বিবাদী বা আসামির। বন্ডটি যে প্রতারণার মাধ্যমে সম্পাদিত তা প্রমাণের দায়িত্ব। মনে করেন বাদী বলছে যে একটা বন্ড দিয়ে বলছে, মনে করেন এটা একটা বন্ড বা চেক, ধরে নেন বন্ড না, এটা চেক, এটা একটা চেক। এই চেকটা আদালতে দিয়ে চেকের মামলা করলো যে ইওর অনার, এই আসামি আমার থেকে 10 লাখ টাকা নিয়েছিল, এই যে আমাকে চেক দিয়েছে। তাহলে এই চেকটা আসামি দিয়েছে, এটা আমি দিলাম আদালতে, মানে আমি এখন মামলা করেছি, বাদী পক্ষ। তাহলে এই চেকটা সঠিক, এটা সাক্ষী দিয়ে প্রমাণের দায়িত্ব কার? বাদীর। তাহলে বন্ড মূলে পাওনা টাকা দাবি করছি কে? বাদী, তাই বাদীর। এখন আসামি পক্ষে এসে বলছে ইওর অনার, এই বন্ড বা চেকটি কি প্রতারণার মাধ্যমে সৃষ্টি করা হয়েছে, এটার মানে লেনদেনটা সঠিক নয়, আমি তার কাছ থেকে আমি কোনো টাকাই নিইনি, সে আমার কাছ থেকে কোনো দেনা পাওনা তার সাথে লেনদেনই নাই, সে আমার কাছ থেকে প্রতারণার মূলে এই চেকটি নিয়েছে। এই চেকটি হস্তান্তরের মানে চুরি করে নিয়েছে বা প্রতারণার মাধ্যমে, বা চেকটা আমার হারিয়ে গেছে, এরকম একটা দাবি করছে কি আসামি। তাহলে এই কথাটুকু প্রমাণের দায়িত্ব কার? আসামির। তাহলে আপনারা এই 3 নম্বর লাইনে প্রতারণার বিষয় দাবিকারীর ব্র্যাকেটে লিখে নেন বিবাদী বা আসামির। তাহলে প্রথম 2টি উদাহরণে বাদীকে প্রমাণ করতে হবে। তৃতীয় যে উদাহরণ প্রতারণার বিষয়, এটা প্রমাণ করতে হবে কাকে? বিবাদী বা আসামির। এই 102 ধারা কে বুঝেননি?
এখনই হাত তোলেন, খুবই গুরুত্বপূর্ণ জায়গা। এই 102 ধারা থেকে কিন্তু রিটেন প্রশ্ন হয়, এমসিকিউ প্রশ্ন তো হয়, রিটেন প্রশ্ন হয়। আচ্ছা, আরেকটা আমি আপনাদের প্রশ্ন করি যে 101 ধারায় বলছে দাবিকারের, 101 ধারার বিষয়টা 102 ধারার মধ্যে আছে কিনা লুকিয়ে। 101 ধারায় যা বললো সেটাই কিন্তু একটু ঘুরে ফিরে একটু ডিটেলে এসে 102 ধারায় বলছে, এটাকে বুঝতে পারেননি। 102 ধারার মধ্যে 101 ধারার বিষয় গোপনে মানে প্রতিফলিত হচ্ছে বা লুকিয়ে আছে, এটাকে ধরতে পারেননি। যে ধরতে পারেননি সে প্রশ্ন করেন। আচ্ছা, আশা করি ধরতে পেরেছেন, কারণ আমি যেভাবে উপস্থাপন করছি আশা করি ক্লিয়ার হওয়ার কথা। 103 আগে পড়বো, তারপর দেখবো 103-এর মধ্যে 101 আছে কিনা। কোন নির্দিষ্ট তথ্য প্রমাণের দায়িত্ব, নির্দিষ্ট তথ্য বলতে প্লি অব অ্যালিবাই বা অন্যত্র অবস্থানের বিষয়টা এখানে আসে। মানে এই 102 এর মধ্যে ওই যে প্রতারণার বিষয় যে দাবি করছে, তাকেই তাকে প্রমাণ করতে হবে, ওইটা আবার ঘুরিয়ে ফিরে 103-এ আরো স্পষ্ট হচ্ছে কি, এটাকে বলে প্লে অফ এলিবি, এটা একটা ল্যাটিন টার্ম, ল্যাটিন ম্যাক্সিম। এই যে একটু আগে বললাম যে চুরি হয়েছে, এখন আসামি বলছে যে চুরির সময় তারিখ এবং স্থানে আমি ছিলাম না, অন্য জেলায় ছিলাম, অন্য দেশে ছিলাম, ওখানে থাকার কোনো সম্ভাবনাই আমার নাই। অন্য জায়গায় থাকার সে কি দিচ্ছে, ডকুমেন্ট দিচ্ছে বা প্রমাণ দিচ্ছে বা কোনো সাক্ষীকে নিয়ে এসে দিচ্ছে। যে তথ্যটি বিষয়ে আদালতকে বিশ্বাস করাতে চাই তার উপর কি তথ্য, যে আমি রাজশাহীতে ছিলাম না, রাজশাহীতে চুরি হয়েছে, আমি ঢাকায় ছিলাম বা আমি ইন্ডিয়াতে ছিলাম বা আমি কানাডায় ছিলাম, এটা বলছে আসামি। তাহলে সে যে বাইরে ছিল এটা কার জানার কথা বেশি? আসামি মিস্টার এক্স। তো এই মিস্টার এক্সই তো ভালো জানে সে কোথায় ছিল, এবং সে যে ওখানে ছিল তার কি থাকতে পারে, টিকিট থাকতে পারে, যাতায়াতের প্লেনে গেলে প্লেন টিকিট থাকতে পারে, বা সেখানে কোনো কাজ থাকলে সেখানে আহ, সে তাকে যে দেখা গেছে সেখানকার সিসিটিভি ফুটেজ থাকতে পারে, বা সেখানে সে যে কর্মরত ছিল, সরকারি কোনো ট্যুরে গেছে, তাহলে সরকারি ডকুমেন্ট থাকবে তার। বিশেষ ক্যাডার হলেও বিভিন্ন জবে যারা আছে তাদেরকে সরকারি ট্যুর দেওয়া হয়, তো তার তো একটা কি থাকবে, ডকুমেন্ট থাকবে। বা সে পড়াশোনার জন্য বাইরে যেতে পারে, যে কাজে হোক না কেন ডকুমেন্ট তো থাকবেই। অ্যাটলিস্ট, অ্যাটলিস্ট কি গাড়ি ভাড়ার যে টিকিট, সেটা বাসে গেলেও তো থাকবে, ট্রেনে গেলেও টিকিট থাকবে, তো সেটাও তো তাকে দিতে হবে। তো কাকে দিতে হবে? আসামিকে দিতে হবে। কারণ আসামি যে গেছে অন্যত্র, সেটা তো বাদী, টিকিটটা বাদীর কাছে থাকার কথা না বা পুলিশের কাছে থাকার কথা না, আসামির কাছে আছে, তাই সেটা তাকে দিতে হবে। তার মানে তাকে প্রমাণ করতে হবে। তাহলে 101-এ কি বলা আছে? দাবি করছে যে তাকেই তা প্রমাণ করতে হবে। তাহলে 103-এ এসে প্লে অফ এলবি কে দাবি করছে? আসামি, তাই আসামিকে এটা প্রমাণ করতে হবে। 103-এর মধ্যে 101 লুকিয়ে আছে কিনা, ধরতে পারছেন কিনা? ধরতে পারলে চমৎকার লাগবে পড়াটা। উদাহরণ কি? এই উদাহরণ কিন্তু এখানে সংক্ষিপ্ত ভাবে দেওয়া আছে, প্রয়োজনে ব্যারেক দেখে পুরো উদাহরণটা গল্পটা দেখে নেবেন, তাহলে আরো ক্লিয়ার হবেন। উদাহরণ কি সংক্ষিপ্ত ভাবে দিয়েছি, চুরি বা স্বীকৃতি এটা প্রমাণের দায় পুলিশের। মানে একজন যে চুরি করেছে বা কোনো কিছু স্বীকার করেছে, মানে দোষ স্বীকারোক্তি 164 ধারায় বা কনফেশন, এটা কিন্তু প্রমাণ করতে হবে কাকে? প্রসিকিউশনকে। যদিও দোষ স্বীকার করে আসামি, তারপরও দোষ স্বীকারের বিষয়টা আবার স্বাক্ষর প্রমাণ দিয়ে প্রসিকিউশন বা পুলিশকে কিন্তু প্রমাণ করতে হয়, যদি পুলিশ বাদী মামলা হয়, মানে জিআর কেস হয়। আর সিআর কেস হলে বাদীকে বা কমপ্লেন যিনি করেন কমপ্লেনেন্টকে। চুরির সময় যেখানে সেখানে অনুপস্থিতি প্রমাণের দায়, মানে চুরির সময় সেখানে সে ছিল না, কে ছিল না? চুরি যে করেছে, যার উপরে অভিযোগ আসছে, মানে আসামি বা অভিযুক্ত ব্যক্তির, এটা যে আমি ওখানে ছিলাম না ইওর অনার, তাহলে আপনি সেখানে ছিলেন না, তার প্রমাণ আপনি দেন। আশা করি বুঝতে পেরেছেন। চুরি করেছে এই মামলায় মিস্টার রহিম, চুরি করেছে, তাহলে পুলিশকে প্রমাণ করতে হবে, পুলিশ যদি রহিমকে অ্যারেস্ট করে, যে রহিমই চুরি করেছে, রহিম মুখ বন্ধ করে আছে। আর রহিম যদি মুখ খোলে যে হ্যাঁ, ফিল অফ এলিবি দাবি করে যে আমি স্যার এই চুরির ঘটনাস্থলে ছিলাম না, থাকার কোনো আমার প্রশ্নই আসে না, তাহলে রহিমকে প্রমাণ করতে হবে যে সে অন্যত্র ছিল। শিবলি ভাই লাইনে আছেন? কথা বলেন। এখানে যে চুরি বা স্বীকৃতি প্রমাণের বিষয়টা বলা হচ্ছে পুলিশের উপরে ন্যস্ত হচ্ছে, এটা যে প্রমাণ করবে এটা আদালত কি, এটা কি শেল প্রিজিউম হিসেবে তো নিশ্চয়ই আদালত গ্রহণ করবেন নাকি এটা মে প্রিজিউম হবে? এটা একটা মাথায় এখানে প্রশ্ন আসলো তাই জিজ্ঞেস করলাম। আপনার যখন, না এটা কি আকারে আসছে, হ্যাঁ, শ্যাল প্রিজুম মে প্রিজুম এটা সবসময় ডকুমেন্টারি এভিডেন্সের জন্য আসে। হ্যাঁ, 164 ধারা যেটা, আমরা সাক্ষ্য আইনের মধ্যে কি 164 ধারার এটা শ্যাল প্রিজুম করবেন না মে প্রিজুম করবেন, এটা কি পেলাম? কোথাও আছে? প্রিজম্পশনের মধ্যে কি কনফেশনটা আছে?
পাইনি অবশ্য। নাই। তাহলে কনফেশনের বিষয়টা কোথায় আছে? এই যে 24 ধারা, 24, 25, 26, 27, 28, 29 এগুলোতে আছে। তাহলে কনফেশন বিষয়ে কি আছে, এইটা প্রাসঙ্গিক কি প্রাসঙ্গিক না? তাহলে কনফেশনটা যদি সিআরপিসির 164 ধারায় সঠিকভাবে নেওয়া হয়, যদি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সেটা বা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট সেটা যদি লিপিবদ্ধ করেন, রেকর্ড করেন, তাহলে সেটা কি প্রাসঙ্গিক হবে, এটাই বলা আছে। সেটা শ্যাল প্রিজুম হবে না মে প্রিজুম হবে এটা বলা নাই। অতএব সেখানে শ্যাল প্রিজুম মে প্রিজুমের বিষয় না এটা। মানে সবকিছুই যে শ্যাল প্রিজুম বা মে প্রিজুম হবে তা নয়। কিছু বিশেষ বিষয়গুলোকে শ্যাল প্রিজুম মে প্রিজুমের ভিতরে নিয়ে আসছে আদালত। বুঝতে পারছেন? জি। আর তাহলে এটা প্রাসঙ্গিক কিনা, তাহলে শ্যাল প্রিজুম মে প্রিজুম এটা সাক্ষ্য হিসাবে। আর এখানে স্বীকৃতি দিয়েছে, স্বীকৃতির ইভিডেন্সিয়াল ভ্যালুটা কি? এটা শ্যাল প্রিজুম মে প্রিজুম বা কনক্লুসিভ প্রুফ হিসেবে ইভিডেন্সিয়াল কোনো ভ্যালু নাই। কেউ যদি কনফেশন করে সেটার সাক্ষ্যগত মূল্য জাস্ট প্রাসঙ্গিকতা আছে, এটা আদালতে থাকবে। এটা যদি পুলিশ প্রমাণ করতে পারে যে এটা সঠিক উপায়ে হয়েছে, আসামি পক্ষ যদি প্রমাণ করতে ব্যর্থ হয় সঠিক উপায়ে হয়নি, জেরার মাধ্যমে এলোমেলো করতে না পারে, তাহলে সেটা টিকবে। না হলে এই কনফেশন বা দোষ স্বীকারোক্তি টিকবে না, বা কোনো স্বীকৃতি টিকবে না। 164 ধারায় আসামি দোষ স্বীকার করে নিয়েছে যে হ্যাঁ আমি মার্ডার করেছি, তারপরেও আসামির কি হতে পারে? খালাস হতে পারে, যদি প্রসিকিউশন, পুলিশ বা পিপি এনারা যদি মামলা প্রমাণ করতে ব্যর্থ হন। বোঝাতে পারলাম? জি, বুঝতে পেরেছি। আচ্ছা, তার মানে সবকিছু শ্যাল প্রিজম মে প্রিজম বা কনক্লুসিভ প্রুফের মধ্যে আসবে না। যেগুলো উল্লেখ করা আছে শুধু সেগুলোই আসবে। 104, সাক্ষ্য গ্রহণীয় হওয়ার জন্য যে তথ্য প্রমাণ করতে হবে তা প্রমাণের দায়িত্ব। তার মানে একটা ঘটনা যদি আরেকটা ঘটনার উপর নির্ভরশীল হয়, আমরা ছোটবেলা মানে হাই স্কুলে বীজগণিত পড়তাম, এক্স ওয়াই। এক্স হচ্ছে, আমরা আবার গ্রাফ আঁকাতাম, এক্স ধরে নিতাম, মানে এক্স হচ্ছে স্বাধীন চলক আর ওয়াই হচ্ছে পরাধীন চলক। তো 104 ধারায় এক্স ওয়াই এরকম একটা স্বাধীন একটা পরাধীন, মানে একটা ঘটলে আরেকটা ঘটবে, আর একটা না ঘটলে আরেকটা ঘটবে না। কেমন? উদাহরণটা আগে পড়ি, তারপর সেকশনের বিষয় পড়াই। মৃত্যুকালীন ঘোষণা, কেউ যদি কারো মৃত্যুকালীন ঘোষণা প্রমাণ করতে চায়, তাহলে তার আগে প্রমাণ করতে হবে ব্যক্তিটির মৃত্যু হয়েছে কিনা। তাহলে মৃত্যু প্রমাণ করতে হবে, আর মৃত্যু প্রমাণ করার সবচেয়ে বড় এভিডেন্স কি? ডেড বডি। মিস্টার রহিম মারা গেছেন, তাহলে মিস্টার রহিমের ডেড বডি আগে দেখাতে হবে। তাহলে মৃত্যু প্রমাণ হয়ে গেল, তারপরে মৃত্যুকালীন ঘোষণা আছে কিনা তারপরের বিষয়। কেউ যদি ডিরেক্ট এসে মৃত্যুকালীন ঘোষণার কথা বলে, তার ডেড বডি পাওয়া যায়নি, সে মারা গেছে কিনা, কোনো কিছুই না, মার্ডার কেস না, একটা চুরির মামলায় এসে মৃত্যুকালীন ঘোষণা প্রমাণের চেষ্টা করছে কি কেউ, তাহলে তো এটা প্রাসঙ্গিকই হবে না। কেননা সেখানে কারো মৃত্যুই ঘটেনি। তাহলে যিনি প্রমাণ করতে চান মৃত্যুকালীন ঘোষণা, তাকে প্রথমে মৃত্যু প্রমাণ করতে হবে যে রহিম মারা গেছে, এবং রহিম যে মারা যাওয়ার সময় একটা ঘোষণা। তো যেটা বলছিলাম যে রহিম যে মারা গেছে তার ডেড বডি নিয়ে এসে আগে মৃত্যু প্রমাণ করতে হবে, বা ডেড বডির কোনো অংশ নিয়ে এসে, তারপরে সে যে মৃত্যুকালে কোনো কিছু বলে গেছে সেটা প্রমাণের চেষ্টা করতে হবে। তার মানে মৃত্যুটা হচ্ছে স্বাধীন ঘটনা, আর মৃত্যুকালীন ঘোষণা হচ্ছে পরাধীন ঘটনা। মৃত্যু প্রমাণ না হলে মৃত্যুকালীন ঘোষণার সামান্য মূল্য নাই। ক্লিয়ার হলো কিনা? পরের উদাহরণ, দলিল হারানো, মানে দলিল হারিয়ে গেছে। এই উদাহরণগুলো কিন্তু বিয়ার একটা পূর্ণ আছে, এখানে সংক্ষিপ্তভাবে তুলে ধরেছি। যিনি প্রমাণ করতে চান, দলিল হারানো, যিনি প্রমাণ করতে চান, তা দলিল যে হারিয়ে গেছে এটা প্রমাণ করতে হলে দলিল যে ছিল সেটা আগে প্রমাণ করতে হবে। দলিলের, দলিল থাকার সম্ভাবনা, মানে সম্ভাবনা কতটুকু, এই দলিল আদৌ ছিল কিনা। যদি যদি দলিল থেকে থাকে বা আগে ছিল, হারিয়ে যাওয়ার আগে তো তার অস্তিত্ব ছিল, তাহলে দলিলের অস্তিত্ব আগে প্রমাণ করতে হবে, তারপরে দলিল যে হারিয়ে গেছে সেটা পরের বিষয়। তাহলে 104 কি বলছে? যিনি যা প্রমাণ করতে চান তা অন্য ঘটনার উপর যদি নির্ভরশীল হয়, যেমন একজন মৃত্যুকালীন ঘোষণা প্রমাণ করতে চান, তাহলে কার উপর নির্ভরশীল? ব্যক্তির মৃত্যুর উপর নির্ভরশীল। ওই নির্ভরশীল ঘটনা, তথ্য বা বিষয়ের দায়, প্রমাণের দায়, তা প্রমাণের ইচ্ছা পোষণকারী যে মৃত্যুকালীন ঘোষণা প্রমাণ করতে চান,
তাকে আগে প্রমাণ করতে হবে যে উনি মারা গেছেন, সেটা আগে প্রমাণ করেন, তার ডেড বডি হাজির করেন। আশা করি 104 ধারা বুঝতে পারছেন। 104 ধারার মধ্যে 101 ধারা আছে কিনা, যিনি যার দাবি করছে তাকে তো প্রমাণ করতে হচ্ছে। 101 ধারা এর মধ্যেও লুকিয়ে আছে দেখেন। মানে মনে হচ্ছে 104 এক ধারারই একটু কি এক্সটেনশন বা ব্যাখ্যা বা উদাহরণস্বরূপ এগুলো আসছে অন্যান্য ধারাগুলো। তাহলে 104 ধারার যদি মর্মার্থ বুঝতে পারে কেউ, এগুলো কোনো ব্যাপারই না। 105, আসামির মামলাটি যে ব্যতিক্রমের মধ্যে পড়ে তা প্রমাণের দায়িত্ব। ব্যতিক্রম বলতে আমরা পেনাল কোডের 76 থেকে 106, 76 থেকে 106 কি আছে, জেনারেল এক্সেপশনস। মানে এর মধ্যে যদি পড়ে যায় কারো ঘটনা, তাহলে তার কি হবে না, অপরাধ হবে না। কোনো শিশুর বয়স 5 বছর, সে একটা মার্ডার করে ফেলছে, তাহলে ওই শিশুর অপরাধ অপরাধ নয়। কত ধারায় আছে? 83 ধারায় আছে, 82 ধারায় আছে যে 9 বছরের কম বয়স্ক শিশুর অপরাধ অপরাধ নয়, কোনো কার্যই অপরাধ নাই। তো এরকম 76 থেকে শুরু করে 106 পর্যন্ত জেনারেল এক্সেপশনস, প্রাইভেট ডিফেন্স সবকিছুই আছে, রাইট অফ প্রাইভেট ডিফেন্স। তো কেউ যদি আসামি দাবি করে যে মার্ডার কেসের আসামি, সে বলছে এটা আমার সেলফ ডিফেন্সের জন্য আমি এটা করে ফেলেছি, বা ওই সময় আমি আমি মাতাল ছিলাম, আমাকে কেউ একজন মাতাল করেছে, আমি নিজ ইচ্ছায় মাতাল হয়নি, আমি মাতাল অবস্থায় আমি মেরে ফেলছি, বা ওই সময় আমি আমার মানসিক অবস্থা ঠিক ছিল না। আসামির আইনজীবী দাবি করছে যে আমার আসামি পাগল, বদ্ধ উন্মাদ, মানে মেন্টালি আনস্টেবল বা আনসাউন্ড মাইন্ড বা ইনস্যান, যেটাই বলে, ডাক্তারি সার্টিফিকেট দিয়ে দিচ্ছে দেখেন যে আমার আসামি পাগল। পাগলের কাজ অপরাধ নয়। 76 থেকে 106, তো এটা যদি আসামি পক্ষ দাবি করে, তাহলে কি হবে? কে দাবি করছে? আসামি পক্ষ। তাহলে তাকে প্রমাণ করতে হবে যে এটা 76 থেকে 106-এর মধ্যে এই ঘটনাটা যে পড়ে, মানে আসামি অপরাধ ব্যতিক্রমের মধ্যে পড়ছে পেনাল কোডের। তাহলে এটা আসামিকে প্রমাণ করতে হবে, এটা বাদীর দায় না। বাদী বলবে যে না, এটা ব্যতিক্রমের মধ্যে পড়ে না, এটা অপরাধ। কিন্তু আসামিকে প্রমাণ করতে হবে এটা ব্যতিক্রমের মধ্যে কিভাবে পড়ে সেইটা। আদালত এমন পরিস্থিতি অর্থাৎ ব্যতিক্রমের মধ্যে পড়ছে এই বিষয়টি যদি কেউ দাবি করে, অবশ্যই আসামিকে দাবি করতে হবে। অনুপস্থিত অনুপস্থিতি সম্পর্কে, মানে আদালত এমন পরিস্থিতির মানে অনুপস্থিতি সম্পর্কে শ্যাল প্রিজুম করবেন। আচ্ছা, এই লাইনের অর্থ কি? মানে যখন কোনো মামলা করা হলো, মনে করেন মার্ডার কেস বা রেপ কেস বা চুরির মামলা বা যেই মামলা হোক না কেন, আদালত প্রথমে ধরে নেবে এটা ব্যতিক্রমের মধ্যে পড়েনি, এটা প্রপার অপরাধ হয়েছে, এটা প্রথমে ধরে নিবে, এটা ব্যতিক্রমের মধ্যে পড়েনি কো। এখন এটা প্রথম ধরে নিবে আদালত, এটা শ্যাল প্রিজুম করবেন। আর যদি প্রথমে আদালত ধরে নিত এটা ব্যতিক্রমের মধ্যে পড়বে, তাহলে তো মামলার প্রসেসই নষ্ট হয়ে যেত। মানে এটা হাইপোথেসিস বা ধারণাগত ভাবে এটা ভুল একটা পদ্ধতি হয়ে যেত। কি কারণে? যদি ধরে নেয় এটা ব্যতিক্রমের মধ্যে পড়ে, তার মানে প্রমাণের দায়িত্ব প্রথমেই চলে যাবে আসামের উপরে, যে আপনি প্রমাণ করেন এটা ব্যতিক্রমের মধ্যে পড়ছে। তাহলে এটা মামলা প্রমাণের বিষয় না, নির্দোষ প্রমাণ মানে আসামের উপরে চলে যাবে, যে আপনি নির্দোষ এটা প্রমাণ করেন। কিন্তু সিআরপিসি সেটা বলে না। সিআরপিসি এবং সাক্ষ্য আইন বলে যে যে মামলা করেছে তাকে প্রমাণ করতে হবে। তা আসামি তো নিজের মামলা নিজে করে না। তাই এখানে আদালত ধরে নেয় যে এটা ব্যতিক্রমের মধ্যে পড়ে না, এটা প্রপার একটা অপরাধ হয়েছে, এটা ধরে নেয়। আবার অপরপক্ষে এটাও ধরে যে হ্যাঁ আসামি নির্দোষ, যতক্ষণ না দোষী প্রমাণিত হচ্ছে। সুতরাং এমন পরিস্থিতি বা ব্যতিক্রম প্রমাণের দায় আসামি পক্ষের, আসামির নিজের অথবা তার আইনজীবীর বা তার পক্ষের সাক্ষীদের। ব্যতিক্রম দাবি করছে যেহেতু, আচ্ছা ব্যতিক্রম কখন দাবি করতে হয়? যখন চার্জ গঠন হয়, চার্জ গঠনের সময় ব্যতিক্রম দাবি করতে হয়। জিজ্ঞাসা করে দোষী না নির্দোষ, তখন বলতে হয় ইওর অনার, এই মার্ডারটা আমার হাতেই হয়েছে, কিন্তু ওই সময় আমি পাগল ছিলাম, ওই সময় আমার আসামি পাগল ছিল, বা ওই সময় আমি মাতাল ছিলাম, বা ওই সময় আমি সেলফ ডিফেন্সে কাজটি করে ফেলেছি। এটা ওই চার্জ গঠনের সময় করতে হবে। চার্জ গঠনের সময় কিছু স্বীকার করলাম না, এটা ব্যতিক্রমের মধ্যে পড়ে বললাম না, বললাম প্লেন নির্দোষ, মামলার তখন সাক্ষী পর্যায়ে চলে গেল, পরে যায় আর কিন্তু এইটা বলার সুযোগ নাই। ব্যতিক্রম দাবিকারীকে বিচার বিচার কার্যে প্রথমে দাবি উপস্থাপন করতে হবে। উত্থাপন করতে হবে একটু আগে যেটা আমি বললাম যে চার্জের সময় বলতে হবে। চার্জ মানে কি? ওই যে গায়ে হলুদ, এর আগে আমি উদাহরণ দিতাম যে বিচার শুরু মানে সাক্ষী শুরু, মানে শুরু হয়ে গেল, বিয়ের অনুষ্ঠান। আর চার্জ মানে হচ্ছে গায়ে হলুদ, বিয়ের আগের অনুষ্ঠান। চার্জ গঠনের পরে কি হয়? সাক্ষী শুরু হয়, তার মানে বিয়ের আগে গায়ে হলুদ হয় চার্জ। তাহলে আমি
বিয়ের গায়ে হলুদের সাথে চার্জের তুলনা করি, আর বিয়ের সাথে তুলনা করি সাক্ষী বা বিচারের। যেটা সাক্ষ্য গ্রহণ সেটাকে বিচার বলে, আর সিভিল মামলা সেটাকে পিএইচ বলে। উদাহরণ, দণ্ডবিধির 325 ধারায় অভিযুক্ত কোনো ব্যক্তি 335 ধারায় ব্যতিক্রম মাধ্যমে আত্মরক্ষার যদি চেষ্টা করে, 325 গুরুতর আঘাত এন্ড 335 আত্মরক্ষার্থে গুরুতর আঘাতের যে বিষয়গুলো আছে, এই ধারা দুইটা পেনাল কোডের একটু দেখে নেবেন, আরো ক্লিয়ার হবেন। তো যেটাই দাবি করবে যে ব্যতিক্রমের মধ্যে পড়ে, চার্জের সময় করতে হবে, এবং যে দাবি করবে ব্যতিক্রমের মধ্যে কিভাবে পড়ছে সেটা তাকেই প্রমাণ করতে হবে, ডকুমেন্টারি এভিডেন্স দিয়ে বা নিজে সাক্ষী দিয়ে বা নিজের পক্ষে অন্য কাউকে সাক্ষী দিয়ে। আশা করি 105ও বুঝেছেন। এখানেও যে দাবি করছে তাকেই তা প্রমাণ করতে হচ্ছে, ওই 101 এক ধারারই গল্প। 106, যে বিষয় বিশেষভাবে কোনো ব্যক্তির অবগতির মধ্যে পড়ে তা প্রমাণের দায়িত্ব। আপনি রেলগাড়িতে টিকিট কেটে উঠেছেন, কিন্তু পকেট থেকে টিকিটটা হারিয়ে গেছে। এখন আপনি টিকিট কেটেছেন কি কাটেননি এটা আপনি ভালো জানেন। তাহলে টিকিট না কাটার জন্য আপনাকে যদি রে- রেল কর্তৃপক্ষ মামলা দিয়ে দেয়, রেলওয়ে থানায় মামলা হলো, টিকিট না কেটে আপনি রেল ভ্রমণ করছেন, আদালতে মামলা চলে গেল বা মোবাইল কোর্টে মামলা, সেখানে আপনাকে প্রমাণ করতে হবে আপনি টিকিট কেটেছিলেন কিভাবে। তাহলে কিভাবে প্রমাণ করা যেতে পারে? টিকিট হারিয়ে গেছে, এখন আপনার সাথে যারা ছিল তাদের দেখেছে, বা কাউন্টারে যার থেকে টিকিট কেটেছেন তার কাছে যাওয়া হলো, সে তাকে জিজ্ঞাসা করলো এই ব্যক্তিকে দেখছেন টিকিট কাটতে, এরকম প্রশ্ন হতে পারে। বা আপনার যদি টিকিটের ছবি তোলা থাকে এবং সেই টিকিটটা যদি দেখ অরিজিনাল হয়, ফেব্রিকেট না হয়, বা ওই তারিখের হয়, পদ্ধতি কি সেটা পরের বিষয়। টিকিট আপনি কেটেছেন, আপনি ভালো জানেন সেটা কোথায়। তাই এখানে বলছে উক্ত ব্যক্তির উপর, অর্থাৎ বিশেষ কোনো কিছু কেউ যদি জেনে থাকে তাহলে তাকেই তা প্রমাণ করতে হবে। এখানে টিকিট না কাটার কারণে সে ভ্রমণ করছে, তার নামে মামলা হলো, মামলা কে করলো? রেল কর্তৃপক্ষ। কিন্তু রেল কর্তৃপক্ষকে প্রমাণ করতে হচ্ছে না, প্রমাণ করতে হচ্ছে কাকে? আসামিকে, সে টিকিট কেটেছিল এই বিষয়টি। এটা একটা কিন্তু ব্যতিক্রম, 101-এর ব্যতিক্রম। 106 কিন্তু 101-এর উল্টো হচ্ছে কেন? মামলা করছে কে? টিকিট, ওই রেল কর্তৃপক্ষ। টিকিট কেটে সে ভ্রমণ করেনি, এই অভিযোগে মামলা করছে আসামির বিরুদ্ধে। মনে করেন রহিম টিকিট না কেটে ট্রেনে উঠছে, তাকে ধরে মামলা দিয়ে দিয়েছে, কারণ সে জরিমানা দিচ্ছে না তাই। জরিমানা না দিলে তো পুলিশে দিবেই, মামলা দিবে। তো মামলা দেওয়া হলো, এখন আদালতে ওই ব্যক্তিকে, আসামিকে প্রমাণ করতে হবে সে টিকিট কেটেছিল। এখানে এই রেল কর্তৃপক্ষ বা বাদীকে প্রমাণ করার দরকার নাই। তাহলে 101-এর এটা উল্টো হয়ে গেল, ব্যতিক্রম। রেলগাড়িতে টিকিট ছাড়া ভ্রমণের দায়ে অভিযুক্ত ব্যক্তিকেই প্রমাণ করতে হবে যে সে টিকিট সংগ্রহ করেছিল, মানে টিকিট কেটেছিল বা ক্রয় করেছিল, কারণ বিষয়টি তারই ভালোভাবে অবগতির মধ্যে থাকা উচিত। এখন মনে করেন একটা ট্রেনে কত যাত্রী টিকিট কাটে, যে টিকিট চেকার তিনি কি জানেন এই ব্যক্তি টিকিট কেটেছেন কি কেটেননি? তাই টিকিট দেখাতে হয়। মুখ দেখে তো আর বোঝা যায় না যে কে টিকিট কেটে ভ্রমণ করছে, কে টিকিট না কেটে। তাহলে 106 হচ্ছে 101-এর ঠিক বিপরীত। তবে এখানে কিছুটা আবার মিলও আছে, কারণ যে টিকিট কেটেছে সে দাবি করছে আমি টিকিট কেটেছিলাম, হারাই গেছে, এই কারণে ওই অংশটুকু তাকে প্রমাণ করতে হচ্ছে। কিন্তু মামলার যে বেসিক যদি চিন্তা করি, বাদী মামলা করেছে, বাদীকে এখানে প্রমাণ করতে হচ্ছে না কিছু, আসামিকে প্রমাণ করতে হচ্ছে, ওই প্লে অফ এলিবির মতন। 107, যে ব্যক্তি বিগত 30 বছরের মধ্যে জীবিত ছিল তার মৃত্যু প্রমাণের দায়িত্ব। মনে করেন 30 বছর ধরে একটি 30 বছরের মধ্যে এক ব্যক্তিকে দেখা গেছে, আর বিগত 29 বছর ধরে তার কোনো খোঁজ খবর নাই, মানে আর দেখা যায়নি। এখন এক ব্যক্তি বলছে যে 30 বছর হয়ে গেল, 30 বছর ধরে, 30 বছরের মধ্যে সে জীবিত ছিল। এখন এক ব্যক্তি বলছে যে এই তো অনেক দিন ধরে ইনাকে আর দেখা যাচ্ছে না কো। তাহলে তিনি মারা গেছেন। যদি সে বেঁচে থাকতো এলাকায় তো থাকতো, কারোর সাথে যোগাযোগ রাখতো, তার পরিবারের কারোর সাথে তার যোগাযোগ নাই, তার মানে এই ব্যক্তি মারা গেছে। 30 বছর তো একটা লং টাইম। তাহলে মৃত মর্মে দাবিকারীর উপর ন্যস্ত। এখন মনে করেন যে এক ব্যক্তির সম্পত্তি রেখে উনি হারাই গেছেন, নিখোঁজ হয়ে গেছেন, কিন্তু 30 বছরের মধ্যে তিনি জীবিত ছিলেন, মানে মনে করেন 30 বছর
পূর্ণ হয়নি, 29 বছর 10 মাস আগেও তাকে দেখা গেছিল বা সে যোগাযোগ করেছিল। তার মানে ধরে নিতে হবে তিনি স্বাভাবিক, ধরে নিতে হবে তিনি বেঁচে আছেন, তাই সে 30 বছরের মধ্যে যোগাযোগ করেছিল। জীবিত ছিল বলতে তাকে দেখা গেছে বা যোগাযোগ করেছিল। তাহলে সাধারণত ধরে নেওয়া হবে সে জীবিত আছে, তাই যিনি মৃত দাবি করছে তাকে প্রমাণ করতে হবে যে ইনি যে মৃত, তাহলে তার ডেড বডি নিয়ে আসেন আপনি। সে যোগাযোগ করছে না এখন কিছুদিন হলে বা 29 বছর ধরে, তার মানে একটা মানুষকে আপনি মেরে ফেলবেন তা না। হয়তোবা তার বাবার সম্পত্তি কোনো পুত্র পেতে চায়, তো বাবা যেহেতু মৃত না, তার ডেথ সার্টিফিকেট তো পাওয়া যাচ্ছে না। ডেথ সার্টিফিকেট না পাওয়া গেলে বাবার সম্পত্তি তো ছেলে ছেলে ওয়ারিশ সূত্রে আর মানে মালিক হয় না। বাবা যেহেতু ডেথ সার্টিফিকেট নাই, তাহলে বাবার সম্পত্তি ছেলে বিক্রয় করতে পারবেন। তাহলে ছেলে হয়তোবা দাবি করছে যে আমার বাবা মারা গেছে, কারণ বাবা প্রায় 30 বছর ধরে মানে খোঁজ খবর নাই, যোগাযোগ করে না। তাহলে যদি ছেলে দাবি করে আমার বাবা মৃত, ছেলেকেই প্রমাণ করতে হবে যে তোমার বাবা মৃত, কিভাবে তুমি প্রমাণ করো। কোর্ট ধরে নেবে সে জীবিত। 108 ধারা ঠিক তার উল্টো, যে ব্যক্তি সম্পর্কে বিগত 7 বছর যাবৎ কোনো খোঁজ পাওয়া যায়নি সে জীবিত, বিষয়টি প্রমাণের দায়িত্ব জীবিত মর্মে দাবিকারীর উপর ন্যস্ত। সাধারণত ধরে নেওয়া হবে যে সে মরে গেছে বা মারা গেছেন, তাই 7 বছর একটা ব্যক্তির যদি কোনো খোঁজ খবর না পাওয়া যায় এবং এই পরিস্থিতিতে কোনো ব্যক্তি যদি বলে যে সে এখনো বেঁচে আছে, তাহলে তার বেঁচে থাকার বিষয়টা তাকে প্রমাণ করতে হবে। 107 এবং 108 দুইটা একসাথে পড়তে গেলে কনফিউশন তৈরি হতে পারে যে 7 বছরের বেশি সময় মানে তো 107 ধারা অনুসারে 30-এর মধ্যেও যায় বিষয়টি। এখানে কনটেক্সট বুঝতে হবে, কনটেক্সট কি, যে একটা মামলার মানে ঘটনা কি এবং কে দাবি করছে, তার স্বার্থটা কি, তার মোটিভ বোঝার জন্য 107 এবং 108 খুবই জরুরি। কেউ দাবি করছে সে মারা গেছে, আপনি এত ব্যস্ত হচ্ছেন কেন? তিনি যে মারা গেছেন আপনি এত ব্যস্ত হচ্ছেন কেন? তিনি তো 7 বছর কেবল হয়েছে নিখোঁজ আছে তো এখানে আপনি দাবি করছেন যে ইনি জীবিত আছেন, যে 7 বছর ধরে তাকে যদি খুঁজে পাওয়া না যায়, তাহলে তার জীবিত থাকার বিষয়টি আপনি প্রমাণ করলে আপনার লাভ কি? তখন তাকে প্রমাণ করতে হবে। তার মানে এখানে কারো স্বার্থ আছে কাউকে জীবিত রাখলে, আবার কারো স্বার্থ আছে কাউকে মেরে ফেললে। মেরে ফেললে বলতে নিজে মেরে ফেলছে না, যেহেতু সে নিখোঁজ আছে তার মৃত্যুটা প্রমাণ করতে পারলে। তাই যে এটা দাবি নিয়ে আসবে আদালতে তাকেই তাকে প্রমাণ করতে বলতে হবে। তাই দুইটা টাইম বেঁধে দেওয়া আছে। দেখে মনে হতে পারে যে 7 উপরে থাকলে ভালো হতো, 30 নিচে থাকলে ভালো হতো, কিন্তু বিষয়টা তা না। এখানে ন্যায় বিচারের স্বার্থে এরকম করা হয়েছে, যেন কেউ এই আইনের লুপ ব্যবহার করে বা ফাঁক ব্যবহার করে কোনো সুবিধা নিতে না পারে। তাই যে যেটা দাবি করে তার জন্য এটা বার্ডেন হয়ে যাবে। মনে করেন 7 বছর ধরে নিখোঁজ, মৃত্যু প্রমাণের দায়, তো এইটা প্রমাণ করা সহজ হয়ে যাবে। মানে 107 এবং 108 প্রমাণ করাটা যেন কঠিন হয়, এই কারণে টাইমটা 30 আর 7 এরকম করা হয়েছে, একটু বুঝে পড়ে। দুঃখিত, কন্টিনিউয়াস কথা বলছি। আর কিছুক্ষণ আগে এক আত্মীয়কে নিয়ে আবার এক আত্মীয়কে নিয়ে মেডিকেলে গেছিলাম। মানে ডাইনক মানে এসির মধ্যে ছিলাম, এই কারণে একটু কাশির মতো লাগছে। আবার চা পান করা হয়নি। তাড়াতাড়ি করে এসেই 10 মিনিট ডিলে করলাম ক্লাসে ঢুকতে, কারণ মেডিকেল থেকে আসছিলাম তাই। আচ্ছা, একটু দম নিই, তাহলে হয়তোবা সমস্যা হবে না। কাশি না, কিন্তু জাস্ট বেশি কথা বলা, এসিতে থাকার কারণে এরকম হচ্ছে। তো কি বলছিলাম, 107 এবং 108 নিজেরা একটু পড়ার চেষ্টা করবেন এবং পড়ার সময় এই সেন্সটা রাখবেন যে দাবি করছে তার প্রমাণ করাটা যেন টাফ হয়ে যায়, এই কারণে টাইমটা একটু উল্টো করে সেট করা হয়েছে। 107-এ 7 দিলে ভালো হতো এবং 108-এ 30 দিলে ভালো হতো, এরকম মনে হতে পারে আপনাদের। এটা অযৌক্তিক বা ইলজিক্যাল মনে হতে পারে আপনাদের। আমারও তাই মনে হয়েছিল, কিন্তু পরে ভেবে দেখছি যে যে প্রমাণ করতে চাচ্ছে তার স্বার্থেই প্রমাণ করতে চাচ্ছে। এবং এই যে ব্যক্তি আহ, যে ব্যক্তি হারিয়ে গেছে বা যার খোঁজ পাওয়া যাচ্ছে না বা খোঁজ পাওয়া গিয়েছিল, মানে যে ব্যক্তিকে নিয়ে কথা হচ্ছে সেই ব্যক্তির স্বার্থেই সে দীর্ঘদিন নাই, সে জীবিত আছে, এটা ধরে নেওয়া আদালতের একটা নৈতিক দায়িত্বের মধ্যে পড়ছে। এই কারণেই এই সেকশন 2টা এরকম করা হয়েছে ন্যায় বিচারের স্বার্থে। 109
অংশীদারগণ বা জমিদার প্রজা মালিক প্রতিনিধির মধ্যে সম্পর্ক প্রমাণের দায়িত্ব। একজন আরেকজনের সাথে যদি সম্পর্ক থাকে সেটা প্রমাণের দায়িত্ব কার? সম্পর্ক আছে মর্মে পক্ষদ্বয় কাজ করেছে প্রতীয়মান হলে, সম্পর্ক নেই বা অবসান ঘটেছে মর্মে দাবিকারের উপর ন্যস্ত হবে। মনে করেন এই যে একটা পার্টনারশিপ বিজনেস, এই বিজনেসটা একজন বলছে যে এই বিজনেসটা নাই, পার্টনারশিপ আমাদের ভেঙে গেছে, যে যে দাবি করছে ভেঙে গেছে তাকে প্রমাণ করতে হবে। এরকম, এটা পড়লে খুব সহজ, কঠিন কিছু না। 110, মালিকানা প্রমাণের দায়িত্ব। দখলকারী ব্যক্তি মালিক নয় মর্মে দাবিকারীর ওপর ন্যস্ত। একটা কমন সেন্সের বিষয়। মনে করেন এই মোবাইল ফোনটা আমার হাতে আছে, স্বভাবতই সবাই মনে করবে এটা আমারই ফোন। তারপর এই যে পোশাক আমি একটা পরে আছি, স্বভাবত মনে করবে এটা আমারই পোশাক। তো এখানে মনে করেন একটা কার যার কাছে আছে, স্বভাবত মনে করবে হয় সেই কারের ড্রাইভার অথবা সে কারের মালিক বা ভাড়াটিয়া। আচ্ছা, কারটা একটু কনফিউশন তৈরি করতে পারে। একটা জমি বা একটা বাড়ি, একটা গ্রামে একটা মানুষের বাড়ি আছে, ওই বাড়িতে একটা মানুষ বসবাস করে, তার স্বভাবত ধরে নেবে ওই বাড়িটা ওই মানুষেরই। মনে করেন একটা ধানি জমি আছে, এই জমি রহিম মালিক, রহিম সেখানে চাষ করছে, সবাই ধরে নেবে এই সম্পত্তির মালিক রহিম, তাই রহিমের দখলেই আছে। এখন করিম এসে যদি বলে বা রানা এসে যদি বলে যে এই সম্পত্তি তার না, সে মালিক না, তাহলে দাবি কে করছে? অপর ব্যক্তি, একটা আগন্তুক, একটা স্ট্রেঞ্জ অপরিচিত পার্সন এসে বলছে, যার সাথে জমির কোনো কানেকশনই নাই। হয়তোবা সে প্রকৃত মালিক হতে পারে, কিন্তু দখলে যার আছে সবাই তো সেটাই মনে করবে যে যার দখলে আছে সেই মালিক। এখন যে দাবি করছে ওই উনি মালিক নয়, তাহলে যিনি এটা দাবি করছেন তাকেই সেটা প্রমাণ করতে হবে। যেমন আমরা এসআর অ্যাক্টের 9 ধারায় বা 8 ধারায় যদি মামলা করতে চাই যে এটার দখলে তো আমি এই মুহূর্তে নাই, আমার দখল হারাই গেছে, কিন্তু এটার মালিক আমি, 8 ধারায় যেটা দাবি করি আমরা। তো 8 ধারায় দাবি করছি যে এটার মালিক আমি, 842 ধারায় এটা মালিকানা শর্ত ঘোষণা করে দেন এবং দখলটা উদ্ধার করে দেন, তাহলে তাকে তো প্রমাণ করতে হবে। ওই 101-এর মধ্যে এটা চলে যাচ্ছে যে যে যা দাবি করছে তাকেই তা প্রমাণ করতে হচ্ছে। আচ্ছা, সবকিছু ঠিক আছে, একজন মেসেজ দিয়েছেন, ধন্যবাদ। তাহলে 111 ধারা, 111 ধারায় গতদিন একটু টাচ দিয়েছিলাম যে লেনদেনের ক্ষেত্রে এক পক্ষের সক্রিয় আস্থার সম্পর্ক, সেক্ষেত্রে সরল বিশ্বাস প্রমাণের দায়িত্ব, যে কোনো লেনদেন হয়েছে সরল বিশ্বাসে, এটা প্রমাণের দায়িত্ব কার? এটা নির্ভর করবে যিনি সম্পর্কের দিক দিয়ে সুপিরিয়র, সম্মানিত, এবং যিনি উপরে আছেন। যেমন পুত্র এবং পিতা, পিতার উপরে নির্ভর করবে। পিতা পুত্রের মধ্যে কোনো যদি ঝামেলা তৈরি হয়, তাহলে কোনো কাজটি সরল বিশ্বাসে করেছেন এটা প্রমাণের দায়িত্ব হচ্ছে পিতার। তেমন মক্কেল এবং উকিলের মধ্যে যদি কোনো প্রবলেম হয়, তাহলে এখানে উকিল যেহেতু মক্কেলের থেকে সুপিরিয়র বা ঊর্ধ্বে থাকেন, সেক্ষেত্রে উকিলকেই সেটা সরল বিশ্বাসের বিষয়টি প্রমাণ করতে হবে। অর্থাৎ যাকে বিশ্বাস করে লেনদেন হয়, সরল বিশ্বাসে লেনদেন প্রমাণের দায়িত্ব তার উপর ন্যস্ত। এখানে সরল বিশ্বাস কি? একজন অ্যাডভোকেটকে সরল বিশ্বাসে একজন মক্কেল তার মামলা পরিচালনার জন্য নিযুক্ত করেন। অ্যাডভোকেটের উপরে মক্কেলের মামলায় জয় পরাজয় নির্ভর করে। অতএব এখানে সরল বিশ্বাসেই তার প্রতি যেহেতু বিশ্বাস করে সবকিছু করা হয়, এবং অ্যাডভোকেট কোনো কিছু করেছেন তার কারণে যদি মক্কেল ক্ষতিগ্রস্ত হয়, এক্ষেত্রে সরল বিশ্বাসেই অ্যাডভোকেট পেশাগত দিক থেকে করেছেন, এটা প্রমাণের দায়িত্ব অ্যাডভোকেটের। 112 খুবই গুরুত্বপূর্ণ একটি সেকশন। এখানে 112-র যে বিধান, এটা একটি কনক্লুসিভ প্রুফ, মানে এইটা খণ্ডন করার সুযোগ নেই। বিবাহ স্থির অর্থাৎ বলবৎ থাকাকালে, অর্থাৎ বিয়ে হয়েছে তালাক হয়নি, সন্তানের জন্মই তার বৈধতার চূড়ান্ত প্রমাণ, যেটা অখণ্ডনযোগ্য, অর্থাৎ এটা একটি কনক্লুসিভ প্রুফ। কোনো নারী পুরুষের বিয়ে হয়েছে, বিয়ের পরে যদি সন্তান জন্ম হয়, তাহলে ধরে নিতে হবে যে এই পুরুষেরই সন্তান, মানে হাজবেন্ড এবং ওয়াইফেরই সন্তান এটা।
হাজবেন্ড অস্বীকার করতে পারবে না যে এই সন্তান তার না। পিতৃত্বের আইনগত অনুমান সম্পর্কে এটি একটি প্রিজাম্পশন, যা একটি কনক্লুসিভ প্রুফ, এবং এটি খণ্ডন করা যাবে না। বিচ্ছেদের 280 দিনের মধ্যে মাতা পুনরায় বিবাহ না করলে, মনে করেন যে হাজবেন্ড ওয়াইফ বিবাহিত জীবনযাপন করেছেন, করার পরে তাদের মধ্যে একসময় তালাক হয়ে গেছে, বিচ্ছেদ হয়ে গেছে, বিচ্ছেদের পরে 280 দিন অতিবাহিত হয়ে গেছে, তারপরে মাতা বিবাহ করেননি। যিনি মাতা বলতে মানে স্ত্রী, ওয়াইফ বিবাহ করেননি, আর ওয়াইফ যখন বিচ্ছেদ হয় তখন কনসিভ করেছেন, মানে উনি প্রেগনেন্ট ছিলেন, গর্ভবতী ছিলেন। তো গর্ভবতী থাকা অবস্থায় যদি তালাক হয়ে যায় এবং তালাকের পরে 280 দিনের মধ্যে যদি সন্তানের জন্ম হয়, তাহলে যিনি সন্তান দান করলেন, অর্থাৎ ওই স্ত্রী বা মাতা, নতুন সন্তানের মা, তিনি অন্য জায়গায় যদি বিবাহ না করেন, তার মানে ধরে নিতে হবে যে আগের যে স্বামী, যার সাথে 280 দিন আগে তালাক হয়েছে, তিনিই হচ্ছেন এই মহিলার সন্তানের পিতা। আশা করি 280 দিনের বিষয়টি বুঝতে পেরেছেন। কারণ সন্তান তো আমরা সাধারণত যেটা বলি যে 9 মাস 9 দিন বা 10 মাস 10 দিন গর্ভধারণের পরে সন্তান হয়। তো 10 মাস 10 দিন শুনি, কিন্তু বাস্তবে যেটা দেখা যায় মেডিকেলি 9 মাস 10 দিন, 9 মাসের মতো একটা গড় সময় লাগে। তো 280 দিন, এই সংখ্যাটা মনে রাখবেন। এটা কিন্তু প্রশ্নতে আসে, এমসিকিউ প্রশ্নতে। এক্ষেত্রে একত্রে থাকাকালে মিলনে বাধা না থাকলে, অর্থাৎ সম্ভাবনা না থাকলে, কনসিভ করার সময়, একত্রে থাকাকালে মিলনে বাধা না থাকলে বা সম্ভাবনা না থাকলে, অর্থাৎ কনসিভ করার সময়, এখন হাজবেন্ড ওয়াইফ বিবাহিত, কিন্তু স্বামী চলে গেছেন বিদেশে, স্ত্রী বাসায় একা থাকেন, স্বামী বিদেশে স্ত্রী একা থাকেন, অথবা দুইজন দুই জায়গায় থাকেন, একই দেশে থাকেন কিন্তু চাকরির সুবাদে হয়তো বা আর্মিতে বা নেভিতে বা ফোর্সে বা অন্য কোনো চাকরি করেন, স্বামী বা স্ত্রী চাকরি করেন, সেই সুবাদে তারা বিয়ের পরে একত্রে থাকেন না, দুইজন দুই জেলায় থাকেন অথবা দুই দেশে থাকেন। এরকম ক্ষেত্রে কিন্তু তাদের শারীরিক সম্পর্ক হওয়া, ফিজিক্যাল বা সেক্সুয়াল ইন্টারকোর্স হওয়া কিন্তু সম্ভব নয়। এই ক্ষেত্রে যদি হয়, সেক্ষেত্রে স্বামী কিন্তু দাবি করতে পারে যে এই সন্তান আমার না। এটাই বলা হচ্ছে। বিবাহের ন্যূনতম 229 দিনের মধ্যে সন্তান সন্তান জন্মালেও সকল ক্ষেত্রেই সন্তানটি বৈধ, যা চূড়ান্ত প্রমাণ। এই যে 229 দিনের বিষয়টি কিন্তু 112 ধারার বিয়ার অ্যাক্টের মধ্যে নাই। এটা একটা কেস ল, যেটা কেস ল থেকে আমি অ্যাড করেছি। একজন উম, মানে নিউ ম্যারিড কাপল বিয়ের 229 দিনের মধ্যে সন্তান হয়েছে, তাহলে ধরে নিতে হবে যে তাদের যে প্রথম ফুলসজ্জার রাত, সেই সময় অথবা তার কিছুদিনের মধ্যেই স্ত্রী ব্যক্তিটি কনসিভ করেছেন, এবং এই নতুন যে স্বামী, তার মাধ্যমেই তিনি গর্ভবতী হয়েছেন, এবং এই সন্তান তাদেরই। তো এই দুইটা সংখ্যা মনে রাখবেন। সন্তানের বৈধতা নিয়ে প্রশ্ন করা যাবে না যদি হাজবেন্ড ওয়াইফ একত্রে বসবাস করে এবং বিবাহ বলবৎ থাকাকালে সন্তান হয়, এবং বিচ্ছেদের 280 দিন পরেও যদি সন্তান হয় তবুও, অথবা বিবাহের বলবৎ আছে 229 দিনের মধ্যে, মানে অল্প সময়ের মধ্যে যদি সন্তান হয়, তবুও ধরে নিতে হবে যে এই পুরুষেরই সন্তান, স্বামীরই সন্তান। আচ্ছা, এবার 114 ধারা। আদালত কতিপয় বিষয়ের অস্তিত্ব অনুমান করতে পারেন, এগুলো সবই মে প্রিজুমের অংশ। কি? স্বাভাবিক ঘটনাবলীর গতিধারা বা মানবিক আচরণ, সরকারি বেসরকারি কার্যাদি যা ঘটে, স্বাভাবিক যে কাজকর্ম ঘটছে, সম্ভাব্য মর্মে সে ঘটনার অস্তিত্ব আদালত অনুমান করতে পারবেন। এখানে দ্য কোর্ট মে প্রিজুম, এই লাইনটা দেওয়ার পরে
এখানে দেখবেন যে এ বি সি ডি ই এফ জি এইচ আই এইভাবে লাইনগুলো দেওয়া আছে। তো দ্য কোর্ট মে প্রিজুমের পরে দ্যাট দিয়ে শুরু করতে পারে। হ্যাঁ, সোহেল ভাই কি যেন বলবেন, বলেন। হ্যাঁ স্যার, আপনার এই যে, সালাম আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। স্যার এই যে আপনার এখানে 280 দিন বিদেশে থাকলো, তাহলে স্যার এটা খণ্ডনযোগ্য, খণ্ডনযোগ্য, তাহলে অখণ্ডনযোগ্য তাহলে কিভাবে হলো স্যার? আপনার খণ্ডনযোগ্য তাহলে তো হবে, আপনার 280 দিন হয়তো বিদেশে থাকবে দুই জায়গায়। এখানে বলা হয়েছে যে মিলনে বাধা না থাকলে, সম্ভাবনা না থাকলে, তার মানে যদি বিদেশে থাকে তাহলে খণ্ডনযোগ্য, সেটা তো ব্যতিক্রম। বুঝতে পারেননি? জি স্যার। যদি স্বামী ডিস্টেন্স মেনটেন করে চলে যে এই সময়টুকুর মধ্যে স্ত্রীর কাছে আসেইনি, তাহলে তিনি দাবি করতে পারেন। এটা একটা ব্যতিক্রম। এখানে এখানে লিখাইতে আছে মিলনে বাধা যদি না থাকে, একত্রে থাকাকালে মিলনে বাধা না থাকলে। মিলনে বাধা থাকার অর্থ যে তারা সম্ভাবনা নাই, দূরে ছিল। এটা যদি প্রমাণ করতে পারে তাহলে খণ্ডনযোগ্য। এটা একটা জি স্যার। জি। ব্যতিক্রম। জি এখানে স্যার। আপনি যে কনসেপ্ট করার সময় এখানে ব্যতিক্রম কথাটা লিখে দিতে পারেন, তাহলে আর কনফিউশন হবে না। জি জি স্যার। জি স্যার। ঠিক আছে। আসসালামু আলাইকুম স্যার। এভাবে হ্যাঁ, অবশ্যই প্রশ্ন করবেন যদি প্রবলেম থাকে। হ্যাঁ, জি অনেকে স্যার। যে ক্লাস শুরু হয়ে যাওয়ার পরে লাইনে প্রবেশ করছেন, সমস্যা হচ্ছে, তাদেরকে বারবার অ্যাডমিট করতে হচ্ছে। আপনারা চেষ্টা করবেন ক্লাসের শুরুতেই ক্লাসে প্রবেশ করার। আর সোহেল ভাই যদি নয়েজ না করেন লাইনে থাকতে পারেন। আচ্ছা, জি একশো স্যার। ওকে চোদ্দ স্যার। থেকে কি ধরনের প্রশ্ন আসে? আমরা আগে চলে যাবো এমসিকিউ প্রশ্নে, তারপরে আবার ফিরে আসবো 114-তে। না হলে 114 কেন ইংরেজিতে এভাবে দিয়েছি বুঝতে পারবেন না। দেখেন 114, দ্য কোর্ট মে প্রিজুম। একটু আগে আমি পড়েছি এই লাইনটা, দ্য কোর্ট মে প্রিজুম। তারপরে দেখেন কি দেওয়া আছে, দ্যাট জুডিশিয়াল অ্যান্ড অফিসিয়াল অ্যাক্টস হ্যাভ বিন রেগুলারলি পারফর্মড। বিধানটি দ্য এভিডেন্স অ্যাক্ট 1872 এর কোন সেকশনে বর্ণিত হয়েছে? এটা জুডিশিয়ারি পরীক্ষা 2015 প্রশ্ন, মানে সহকারী জজ পরীক্ষার সংক্ষেপে জুডি লিখি, আর বার কাউন্সিলর হলে সংক্ষেপে বার লিখি। যেমন আগের প্রশ্নটা জুডি 15, বার 22। জুডি আর বার বলে তো তো কি সেটা সবাই বুঝেন। তো এটা কোথায় আছে দেখেন, উত্তরে ঘ 114 ধারায় আছে। তাহলে এখানে ঘ 114 তে আছে এটা। দেখেন এখানেও 114 তে আছে, তো এখানে তে আছে না তে আছে, এটা জানার জন্য। তারপর ঠিক দেখেন আরেকটি প্রশ্ন আমরা পড়ি, দ্য কোর্ট মে প্রিজুম, দেখেন এই লাইনটা আছে। তারপরে আবার চলে যাই, দ্যাট এভিডেন্স হুইচ কুড বি অ্যান্ড ইজ নট প্রডিউসড উড if produced be unfavorable to the person who withheld it। বিধানটি দ্য এভিডেন্স অ্যাক্টের কত ধারায় উল্লেখ আছে? এটা কিন্তু যেমন জুডিশিয়ারিতে 15 সালে এই ধরনের প্রশ্ন আসলো, তো জুডিশিয়ারির প্রশ্নকে অনুসরণ করে বার কাউন্সিল 2020 সালে একই ধরনের প্রশ্ন তৈরি করলো। তো আপনাদের যে 25 সালের এই ধরনের প্রশ্ন আসতেই পারে। তো এখানে দেখেন কতে ধারা 114, কতে জি। তো আগেরটা ছিল ই থেকে, এবার হচ্ছে জি থেকে। এমসিকিউ প্রশ্ন দুইটা কেন পড়ে দিলাম, এবার আমি তার ব্যাখ্যা দিব। কোথায় গিয়ে? ওপরের সেকশনে গিয়ে দেখেন আমি হলুদ চিহ্নিত করেছি, দ্য কোর্ট মে প্রিজম। তারপরে দেখেন একটা হলো ইতে, একটা হলো জিতে। তো দেখেন এখানে দ্যাট জুডিশিয়াল অ্যান্ড অফিসিয়াল অ্যাক্টস হ্যাভ বিন রেগুলারলি পারফর্মড। তাহলে এই যে দ্য কোর্ট মে প্রিজুম, এখান থেকে একটু নিয়েছে, আর এই থেকে নিয়েছে পুরোটা, নিয়ে সেন্টেন্স পূর্ণ করেছে। তার মানে এখানে এ থেকে যদি প্রশ্ন আসে, বা যেমন বি থেকে আপনাদের যদি প্রশ্ন আসে, তাহলে দা কোর্ট মে প্রিজুম, এবার বিটাকে উইথড্র করে দিয়ে দ্যাট অ্যান accomplice is unworthy of credit unless he is corroborated in material particularities particulars। তো এই যে এটা যদি চলে আসে তাহলে বলতে হবে এটা 114 বি তে আছে। আশা করি এই জায়গাটি ক্লিয়ার হয়েছেন। সোহেল ভাই ক্লিয়ার হলেন বিষয়টি? জি স্যার, একটু আরেকবার একটু বললে ভালো হয় স্যার। 114 দুইটি এমসিকিউ পড়লাম, সেখানে জি স্যার। এমসিকিউ প্রশ্নের শুরুতে দা কোর্ট মে প্রিজুম বলে শুরু করছে, উপরের এই অংশটুকু, আর এখান থেকে এ বি সি ডির কোনো 100 কোনো একটা অংশ নিয়ে নিচ্ছে।
নিয়ে নেওয়ার পর বলছে এটা কোথায় আছে, 114 তে আছে না তে আছে। যেমন আরেকটা প্রশ্ন পড়লাম, দ্যাট এভিডেন্স হুইচ কুড বি অ্যান্ড ইজ নট প্রডিউসড উড ইফ প্রডিউসড বি আনফেভারেবল টু দ্য পার্সন হু উইথহেল্ড ইট। এই দুইটা প্রশ্ন, এবং জি এর দুইটা প্রশ্ন বিগত সালে আসছে। তো এটা কোন মানে ক্লজ থেকে আসছে? ক্লজ জি স্যার, বলতে বুঝতে পারছি স্যার। একশো, হ্যাঁ, এইভাবে দ্য কোর্ট মে প্রিজুম বলে শুরু করবে, এবং এ বি সি ডি ই এফ জি এইচ আই, এখান থেকে লাইন মানে শূন্য স্থান পূরণ করবে বা সেন্টেন্স পূর্ণ করবে, করে প্রশ্ন করে দিবে। তখন আমাদের বুঝে নিতে হবে কোথা থেকে করেছে। তো এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা ইংরেজিতে আছে, তাই এইভাবে আমি তুলে দিয়েছি। এর বাংলা কি যদি আপনারা মনে করেন, বিয়ার একটা দেখে নিতে পারেন। আর পড়লে বোঝা যাচ্ছে যে দ্যাট অ্যান অ্যাকমপ্লিশ, অ্যাকমপ্লিশ বলতে আহ, কোনো মামলায় যদি একাধিক আসামি থাকে তাহলে সহযোগী আসামিকে অ্যাকমপ্লিশ বলে। ইজ আনঅর্থে অফ ক্রেডিট মানে তার কথা বিশ্বাস করা যাবে না, আনলেস যদি না হি ইজ করবোরেটেড ইন ম্যাটেরিয়াল পার্টিকুলারিটিস মানে শুধুমাত্র সহযোগী আসামির কথার উপর ভিত্তি করে আদালত কোনো সিদ্ধান্ত নেবেন না যতক্ষণ না তার কথার সাথে পারিপার্শ্বিক সাক্ষ্য, সাপোর্টিভ কোনো এভিডেন্স আসে, মানে তার কথার সাথে মিল আছে এরকম কোনো আলামত যদি পাওয়া না যায়, তাহলে আদালত শুধুমাত্র সহযোগী আসামির কথার উপর ভিত্তি করে কোনো আসামিকে কি দিবে না, সাক্ষী দিবে না, মানে সাজা দিবে না। তো বেয়ার একটে যাদের বাংলা ইংলিশ উভয় বই আছে তারা এখান থেকে এর বাংলাটা দেখে নেবেন। তো এইভাবে আসতে পারে। 114 একটু গুরুত্ব দিয়ে পড়তে হবে, এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা ভালোই আছে।